সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের আজকের এই ক্লাসে। আজকে মূলত আমরা ফিজিক্যাল এডুকেশনের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন প্রথমে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে এই বিষয়টা কেন জানা দরকার সেটা সম্পর্কে আমি ছোট্ট দুটো কথা বলি। যে এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের মাধ্যমেই মানে একজন খেলোয়াড় বা একজন শিক্ষার্থী তার পারফরমেন্সকে কিভাবে নির্ভুলভাবে যাচাই করা সম্ভব, বা ফিটনেস বা যে সমস্ত স্কিল গুলো আছে সেগুলোকে কিভাবে তার প্রকৃত মান নির্ধারণ করা যায়। এছাড়াও এই যে আমাদের সমস্ত যে ট্রেনিং প্রোগ্রাম বা টিচিং লার্নিং প্রসেস, সেই প্রসেস কোনোভাবেই তার প্রোগ্রামগুলোকে যদি আমরা সফল হতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন ছাড়া প্রোগ্রাম সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে আজকের এই ক্লাসে আমরা ধাপে ধাপে শিখবো টেস্ট কি, মেজারমেন্ট কি, ইভ্যালুয়েশন কি। প্রত্যেকটি বিষয়গুলো আমরা সুন্দরভাবে একদম, তোমরা সমস্ত বিষয়গুলোকে জানো, আমরা তোমাদের সেই জানা বিষয়গুলোকে আরেকটু ধাপে ধাপে শিখবো এবং আরেকটু বিস্তারিত আমরা সেটাকে জানার চেষ্টা করব। এখন দেখো, প্রথম যে টেস্ট মেজারমেন্টের যে সিলেবাস তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ, সেখানে দেখো অনেকগুলো টপিক সাব ইউনিট হিসেবে ভাগ করলে দেখা যাচ্ছে 10টা ইউনিট আছে। মূলত আজকে আমরা একদম বেসিক ইউনিট গুলোকে নিয়ে জানবো, একদম ভিত লেভেল টেস্ট মেজারমেন্টের। মূলত এখানে যেগুলো আছে বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট, বিভিন্ন প্রকার স্কিল টেস্ট, অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, সোমাটোটাইপ মেজারমেন্ট এবং কিছু সাইকোলজিক্যাল টেস্ট কিভাবে মেজার করা তার নামগুলো জানা। সেইগুলো জানার আগে টেস্ট কি, মেজারমেন্ট কি, তার ধরন কি, কি কি বৈশিষ্ট্য একটা টেস্টে থাকা দরকার, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা মূলত আজকের যে ক্লাসে আমরা যেগুলোকে খুব ভালোভাবে বুঝবে, এই ব্যাপারগুলোকে যদি তোমরা ভালোভাবে একবার বুঝে ফেলতে পারো, তাহলে টেস্ট মেজারমেন্ট নিয়ে আর কোনো সমস্যাও তোমাদের মধ্যে হওয়ার কথা না। আমরা মূলত আজকে জানবো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 5। এই 4টে ইউনিটকে আমরা জানবো, কারণ এই 4টে ইউনিট পুরো মূল ভিত্তি বাকি ইউনিটগুলোর উপর দাঁড়িয়ে আছে। আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে, যে টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড দেয়ার টাইপস, ইম্পর্টেন্স ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, প্রিন্সিপাল অফ প্রসেস অফ ইভ্যালুয়েশন। তাহলে এখন আমি প্রথমেই শুরুতেই তোমাদের বলেছিলাম যে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন এই তিনটে হচ্ছে শারীরশিক্ষা বা আমাদের যে মূল যে কর্মক্ষমতা, সেটাকে মেজার করার মূল ভিত্তি হচ্ছে এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন। এই তিনটের সাথে একটা পারস্পরিক খুব গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, কারণ টেস্ট যদি নিই তাহলে তার মেজারমেন্ট করতে হবে, মেজারমেন্ট যদি আমরা তাকে নিই তাহলে তার একটা ডিসিশন আমাদেরকে নিতে হবে। তাহলে প্রত্যেকের মধ্যে একটা সুন্দরভাবে একটা সুসম্পর্ক আছে এবং সেগুলোকে সম্পর্কে আমরা জানবো। সিম্পল এই টেস্ট মেজারমেন্ট আমরা যদি এক কথায় বলি, কি করে আমাদের মূলত আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষায় যে সমস্ত খেলোয়াড় বা যে সমস্ত শিক্ষার্থীরা আছে, মূলত তাদের শেখার অগ্রগতি, তাদের যে দক্ষতা, আমরা যে ট্রেনিং বা প্রশিক্ষণ দিচ্ছি তার মূল্যায়ন করতে মূলত এই টেস্ট মেজারমেন্ট করতে সাহায্য করে। এখন এই টেস্ট মেজারমেন্ট কি করবে, তার যে কতগুলো প্রিন্সিপাল আছে, তার যে কতগুলো নীতি আছে, সেই মতো করে সে একটা বৈজ্ঞানিক ভিত্তি আমাদেরকে দেবে, যে এইভাবে আমাদেরকে টেস্ট নেওয়া উচিত এই শিক্ষার্থীদের জন্য, এই টেস্ট যেখান থেকে আমরা শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করতে পারবো বা মূল্যায়ন করা সম্ভব হবে এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের মাধ্যমে। এখন এই টেস্ট মেজারমেন্টে অনেক কথা, সিম্পল তো আমি তোমাদেরকে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যদি বলি, একদম আমাদের যে ধরো আমরা যারা পড়াশোনা করি বিভিন্ন স্কুল কলেজে, তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টার শেষে বা কোনো একদম অ্যানুয়াল ইয়ারে একটা পরীক্ষা হয়, কতগুলো প্রশ্ন করা হয়, তোমরা সেই মতো করে পরীক্ষাটাকে দাও। তাহলে সেই পরীক্ষার ভিত্তিতে পরীক্ষা যেটা দিচ্ছ, যে কোশ্চেন পেপার, সেট অফ কোশ্চেন পেপার এগেইনস্টে তুমি লিখছো, সেট অফ কোশ্চেন পেপারটা হচ্ছে তোমার কাছে একটা টেস্ট। তার এগেইনস্টে তুমি লিখে একটা উত্তর সাবমিট করলে, সেটা যখন কোনো এক্সামিনার তোমাকে দিয়ে কোনো নিউমেরিক্যাল ডিজিট সেখান থেকে প্রকাশ করছে, অর্থাৎ তোমার যে উত্তরপত্র সেটাকে যখন ভালো করে এক্সামিনার চেক করার পর যখন কোনো নিউমেরিক্যাল ডিজিট সেই উত্তর এগেইনস্টে তোমাকে প্রোভাইড করছে, সেই নিউমেরিক্যাল ডিজিট সেটা হচ্ছে মেজারমেন্ট।
এখন ওই নিউমেরিক্যাল ডিজিটের পরিপ্রেক্ষিতে যখন আমি কোনো ডিসিশন নিচ্ছি যে এই নাম্বারটা ভালো, এই নাম্বারটা খারাপ, এই নাম্বারটা গ্রেড এ, এই নাম্বারটা গ্রেড বি, এই নাম্বারটা এ প্লাস, এই নাম্বারটা বি প্লাস, তাহলে এই যে ডিসিশনটা নিলাম সেই ডিসিশনটা হলো কি ইভ্যালুয়েশন। সেই ডিসিশনটা কি ইভ্যালুয়েশন, মূল্যায়ন করলাম। এখন অনেক সময় তোমরা মাঝে মধ্যে বলো যে স্যার আজকের প্রশ্ন ভালো হয়নি, আজকের প্রশ্ন স্যার ঠিক মতো ছিল না, আজকের প্রশ্ন খারাপ ছিল। এই যে তাহলে দেখো, এই যে তুমি অ্যাজ এ সাবজেক্ট তোমার ক্ষেত্রে তুমি সেটাকে নিজে যখন জাস্টিফাই করতে পারছো যে আজকের প্রশ্নটাকে ভালো না, আজকের প্রশ্নটা খারাপ ছিল, এই প্রশ্নটা তো সিলেবাসের বাইরে থেকে এসছে, তাহলে কি যে টেস্ট ওই যে প্রশ্নাবলী যেটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম সেই প্রশ্নাবলীটা আমাদেরকে কি ধরা দরকার, ভালো হওয়া দরকার, ভ্যালিড হওয়া দরকার। যদি প্রশ্নটা ভালো না হয়, যদি প্রশ্নটা ভ্যালিড না হয়, তাহলে কি হবে, সেই টেস্টের কি সঠিক ইভ্যালুয়েশন আমি করতে পারবো, সঠিক মেজারমেন্ট করতে পারবো? সঠিক মেজারমেন্ট যখন করতে না পারবো তাহলে কি করব, সঠিক আমাদের ইভ্যালুয়েশন আমরা করতে পারবো না। তাহলে ব্যাপারটাকে দেখো, সবার আগে কি তৈরি হচ্ছে, সবার আগে হচ্ছে একটা টেস্ট, কিন্তু টেস্ট নেওয়ার আগেও একটা জিনিস আছে কি, আমি কি, আমার অবজেক্টিভ কি, আমি কি মেজার করতে চাইছি, সেই এগেনস্টে আমাকে টেস্ট নিতে হবে। সেই টেস্ট নেওয়ার পর আমাকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। সেই মেজারমেন্ট এগেনস্টে আমাদের কি করতে হবে, ডিসিশন নিতে হবে, বা আমরা কোনো ইভ্যালুয়েশন যেটাকে বলছি, এটা হচ্ছে বেসিক কথা, যে টেস্ট, মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। এখন আমরা সিম্পল, আমরা যদি এই লেখাগুলোকে দেখি, আমি এখানে কতগুলো টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন এই কথাগুলোকে একটু ফর্মে লিখেছি। সিম্পল দেখো কি বলেছি, টেস্ট প্রথমে যদি দেখো, টুল, ডিভাইস, টেকনিক অর প্রসিডিওর। তাহলে দেখো টেস্ট কত রকম, সেটা একটা টুল হতে পারে, কোনো একটা টুলের মাধ্যমে, যে আমি একটা ওয়েট মাপছি, ওয়েট মাপার যন্ত্র, সেটা একটা টুল হতে পারে। হাইট মাপছি, হাইট মাপার যন্ত্র একটা টুল হতে পারে। ডিভাইস, কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমি কিছু করছি। টেকনিক, কোনো একটা টেকনিকের মাধ্যমে আমি কিছু নিচ্ছি, কোনো একটা পরীক্ষা নিচ্ছি, এটা সেটা হতে পারে, সেটা রিটেন টেস্ট হতে পারে, সেটা ওরাল টেস্ট, বা কোনো একটা প্রসিডিওর, কোনো একটা প্রসিডিওরকে মেনটেন করে আমি সেটাকে করছি। কি করব, ইউজ টু মেজার, used to measure a specific attribute or skill or collect information about performance. ইনফরমেশন অ্যাবাউট পারফরমেন্স, এই যে প্রথমে বলেছিলাম যে আমরা কি উদ্দেশ্য জন্য আমি টেস্টটাকে নিচ্ছি, কি উদ্দেশ্য, আমার স্পেসিফিক উদ্দেশ্য যদি তোমার হাইট মাপার উদ্দেশ্য হয়, তাহলে আমি কি করবো, যে কোনো একটা হাইট মাপার জন্য কোনো একটা প্রসিডিওর ফলো করবো, বা কোনো একটা টুল ফলো করবো, বা কোনো একটা ডিপিএস ফলো করবো। আমার কি করবো, স্পেসিফিক কিছু ইনফরমেশন করছি, স্পেসিফিক কিছু ইনফরমেশন কাটবো। এই যে পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্র সেট আপ করা, তুমি পাস করবে কি ফেল করবে, কত ভালো রেজাল্ট করবে, সেটা ডিপেন্ড করছে। তার মানে কি, আমার স্পেসিফিক কিছু অবজেক্টিভ বা কিছু পারফরমেন্স তোমাদের কাছ থেকে মেজার করা বা কালেক্ট করবো ইনফরমেশন, সেই জন্য আমি টেস্টটাকে নেব। সেই জন্য সিম্পল বলা হয়েছে যে কোনো দক্ষতা বা কোনো গুণ, যে কোনো প্রকার নলেজ, সেগুলোকে পরীক্ষা বা মেজার করার যে উপকরণ বা পদ্ধতি, কোনো একটা স্পেসিফিক দক্ষতাকে মেজার করা বা পরিমাপ করা যে পদ্ধতি বা আমরা উপকরণ ব্যবহার করব তাকেই আমরা টেস্ট বলবো। সিম্পল উদাহরণ কি দিয়েছে দেখো, 50 মিটার ড্যাশ টেস্ট ফর স্পিড। তাহলে আমার এখানে উদ্দেশ্যটা কি ছিল, আমার উদ্দেশ্য ছিল স্পিড মেজার করা, আমার উদ্দেশ্য ছিল স্পিড মেজার করা। আমি টেস্ট হিসাবে কি দিয়েছি, 50 মিটার ড্যাশ টেস্ট, এইটুকুই। আর কি বলেছিলাম, যদি ধরো এখানে যদি 50 মিটার ড্যাশ না হয়, যদি এখানে আমি 200 মিটার ড্যাশ দিতাম, তাহলে আমাদের কি সঠিক স্পিড মেজার করার জন্য সঠিক টেস্ট হতো? তখনই তো তোমরা নানান রকম প্রশ্ন করতে, স্যার এই 200 মিটার টেস্ট দিয়ে কি স্পিড মাপা যায়, তোমাদের মধ্যে অনেক সময় অনেক প্রশ্ন হতো। তাহলে টেস্ট কি করতে হবে, টেস্ট আমরা যেটা নেব সেটার জন্য একদম ভ্যালিড হওয়া চাই। আমরা আসবো পরে পরে, কিন্তু এইটুকু জানো, পরে তারপরে জানো। মেজারমেন্ট কি, সিম্পল মেজারমেন্ট কি, মেজারমেন্ট একটা প্রসেস। কিসের প্রসেস, এই যে টেস্টটাকে নিলাম সেই প্রসেসের মাধ্যমে কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু আমরা কালেক্ট করব। তুমি টেস্ট থেকে যে তুমি উত্তরপত্র পেলে, বা সেই থেকে আমি কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু কালেক্ট করব। সেই জন্য বলেছে দেখো, the process of assigning numerical value to the attributes means number of performance, মেজার বাই টেস্ট, মেজার বাই টেস্ট, টেস্টের দ্বারা আমি কিছু মেজার করছি। টেস্ট, এই যে তুমি 50, এখানে উদাহরণ দেখো, 50 মিটার কমপ্লিটেড ইন 7.2 সেকেন্ড। তাহলে দেখো টেস্ট ছিল 50 মিটার, মেজারমেন্ট করলাম তার ইউনিট
কতটা আমি সেখানে নিউমেরিক্যাল ডিজিট সংখ্যায় প্রকাশ করলাম। এটা কি ভালো খারাপ দোষ গুণ আমি কিন্তু কিচ্ছু স্টেজে করছি না। কোন স্টেজে করছি? ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে কি করছি? দ্য প্রসেস অফ ইন্টারপ্রিটেটিং দ্য মেজারমেন্ট রেজাল্ট। এই যে ইন্টারপ্রিট করছি মেজারমেন্ট রেজাল্ট 7.2টা, সেটা কি করবো? ইন্টারপ্রিট করব টু মেক এ ডিসিশন। ওই যে রেজাল্ট মেজারমেন্টে যে আমি নিউমেরিক্যাল ডিজিট পেয়েছি তার এগেনস্টে আমি কোনো একটা ডিসিশন নেবো, সিদ্ধান্ত নেব। কি দেবো? 7.2 সেকেন্ড ইজ এ গুড ক্যাটাগরি ফর স্পিড। 7 যদি এখানে 9.2 হতো তাহলে বলতাম 9.2 নট গুড বা ব্যাড ক্যাটাগরি ফর স্পিড। তাহলে দেখো কনসেপ্ট কি ক্লিয়ার? নাহলে আমরা এরপরে টেস্টের অনেকগুলো ভাগ আছে সেগুলোকে আমরা বুঝতে পারবো না। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন। ইয়েস স্যার। ভেরি গুড। এইবার দেখো আমরা যদি বলেছিলাম বারবার যে এরা হচ্ছে আমাদের মূল ভিত্তি, যে শারীরশিক্ষার মূল ভিত্তি, এদের মধ্যে একটা বিরাট সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? রিলেশনশিপ বিটুইন টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন। ফার্স্ট কি করছি? কোনো একটা অবজেক্টিভ স্পেসিফিক আমি টেস্ট নিচ্ছি, তারপরে আমি কি করছি? মেজারমেন্ট করছি সেই টেস্টকে, তারপরে ইভ্যালুয়েশন যখনই করছি, ইভ্যালুয়েশন মিন্স কোনো একটা ডিসিশন মেকিং করছি। এখন এক্সাম্পল যদি তোমাদেরকে দিই তোমাদের বোধহয় আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি সিম্পল এখানে 12 মিনিট কপার টেস্ট আমি এটা দিলাম, এটা একটা ভ্যালিড টেস্ট, তাহলে আমি টেস্ট এখানে দিলাম। মেজারমেন্ট কি করলাম? আমি 2400 মিটার দেখা হলো 12 মিনিটে সে কভার করেছে, তাহলে 2400 মিটারটা কি? মেজারমেন্ট। এবার আমি ইভলিউশন বা ডিসিশন মেকিং কি করি? ইভলিউশন কি দিলাম? এভারেজ ক্যাটাগরিতে সে গেল, এভারেজ। তাহলে আমি এখানে ডিসিশন মেকিং কি করলাম? আন্ডারস্ট্যান্ডিং রিকোয়ার, তার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন। এই হচ্ছে আমাদের একটা, দেখো কত পরস্পরের সাথে সম্পর্ক। কোনো একটা এই টেস্টটাকে যদি তুমি না নিতে তাহলে কি তুমি মেজারমেন্ট করতে পারতে? কখনোই করতে পারতে না, কারণ টেস্টের সাথে মেজারমেন্টের একটা বিরাট সম্পর্ক আছে। এখন এই যদি টেস্টের একটা ডেফিনেশন আমি যদি ব্যারো আর ম্যাকির যদি একটা ডেফিনেশন আমরা যদি দেখি, কি বলেছে? টেস্ট ইজ এ টুল, টেস্ট ইজ এ টুল। কি করেছে? ইউজ টু অবটেন এ স্যাম্পল অফ অ্যান ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, অর্থাৎ মানুষের যে আচরণ তার নমুনা সংগ্রহ করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তাকেই আমরা টেস্ট বলি। ক্লিয়ার? এবার এই টেস্টের কতগুলো আমাদের টাইপস আছে, কত প্রকারের টেস্ট। ফার্স্ট আমরা, তোমরা নামই শুনবে মাঝে মধ্যে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে আমরা বুঝি যে টেস্টগুলো সাধারণত ভ্যালিড, যেগুলো অলরেডি স্টাবলিশ, যেগুলো একটা নির্দিষ্ট মান আছে, সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলি। যেমন কোনগুলো? আফার ইউথ ফিটনেস টেস্ট, 12 মিনিট কপার রান টেস্ট, ব্যারো মোটর এবিলিটি টেস্ট। মানে এগুলো কি? এই টেস্টগুলো নির্দিষ্ট স্পেসিফিক কোনো অবজেক্টিভকে মেজার করছে, একটা উদ্দেশ্যকে মেজার করে, তাহলে সেগুলোকে মেজার করার পর সেগুলোকে বহুবার সেগুলোর ভ্যালিডিটি, রিলায়েবিলিটি যাচাই করে দেখা গেছে এগুলোর একটা স্পেসিফিক নর্মস বা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। তার মানে কি? সেগুলোকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। টিচার মেড টেস্ট, টিচার মেড টেস্ট আমরা কোনগুলো করবো? অনেক সময় কি হয় যে টিচার তার প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোনো ক্লাস বা নির্দিষ্ট কোনো শ্রেণী বা নির্দিষ্ট কোনো বয়স অনুযায়ী কিছু কিছু টেস্ট তারা মেজার করে। সাপোজ যে একটা ছেলে মেয়েদের এই যে দেখো লোকালি ডিজাইন ফর পুশ আপ টেস্ট, আমরা হঠাৎ করে বলা হলো যে চলো সবাই পুশ আপ টেস্ট করো, সবাই 50 মিটার দৌড়াও, সবাই 100 মিটার দৌড়াও। মানে টিচার তার মতো করে তার একটা স্পেসিফিক অবজারভেশনকে মেজার করে একটা টেস্ট সে তৈরি করছে, তাকে বলছে টিচার মেড টেস্ট। এছাড়া হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস এর মধ্যে আপার ফিটনেস, ক্রস ওভার মাসকুলার ফিটনেস টেস্ট, হার্বার্ড স্টেপ টেস্ট, হ্যাঁ, আরো অনেক গুলো, টুইন্স কলেজ স্টেপ টেস্ট, ব্যারো মোটর এবিলিটি টেস্ট বা ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশন, যেগুলো আমাদের ফিজিক্যাল ফিটনেস যে কম্পোনেন্ট গুলো আছে যেগুলোকে মেজার করছে তাকে আমরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট বলবো। মোটর ফিটনেস টেস্টে তোমরা যেগুলো জানো, মোটর কোয়ালিটি, আমাদের মোটর কম্পোনেন্টস বা মোটর ফিটনেস কম্পোনেন্ট কটা? মোটর ফিটনেস কম্পোনেন্ট কেউ বলতে পারবে? বেসিক মোটর ফিটনেস এর কটা কম্পোনেন্ট? 6টা। 6টা। কি কি একবার বলো? স্পিড, স্পিড, এজিলিটি, এজিলিটি। এন্ডুরেন্স। না না না, এন্ডুরেন্স তো মোটর ফিটনেস এর কম্পোনেন্ট নয়। ব্যালেন্স, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম, রিঅ্যাকশন টাইম, স্পিড, পাওয়ার, এজিলিটি, পাওয়ার, পাওয়ার,
ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম। ভেরি গুড, এটা মাথায় রাখবে, ভুলবে না। তাহলে সেই যে মোটর ফিটনেস কম্পোনেন্ট যেগুলো আছে, সেরকম অনেকগুলো টেস্ট আছে, মোটর ফিটনেস টেস্ট, জেসিআর টেস্ট, এগুলোকে আমরা মোটর ফিটনেস টেস্ট বলবো। আবার কিছু স্কিল টেস্ট আছে। স্কিল টেস্ট গুলো কি কি, যেগুলো মূলত কোনো পার্টিকুলার কোনো গেমস এর স্কিল মাপে, যেমন ধরো জনসন বাস্কেটবল টেস্ট, ব্রাডি ভলিবল টেস্ট, মোর খ্রিস্টান সকার টেস্ট, আপার ব্যাডমিন্টন টেস্ট, এরকম অনেক, মিলার ওয়াল ভলি টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট আছে, তাকে আমরা কি বলবো, স্কিল টেস্ট। এরপরে আমরা বলবো ধরো নলেজ টেস্ট। নলেজ মানে কি, অনেক সময় দেখা গেলো যেগুলো শিক্ষার্থীদের মধ্যে কোনো কিছু নলেজ টেস্ট করার জন্য, ধরো কোনো কিছু রিটেন এক্সাম দিলাম বা ভার্বাল কোনো কিছু জিজ্ঞাসা করলাম, মানে সময় মাল্টিপল চয়েস কতগুলো এমসিকিউ দিলাম, মানে তোমাদের ভিতরে নলেজ দক্ষতা কতটা সেটা জানার জন্য আমরা তৈরি করবো। যেমন যে রিটেন টেস্ট ফর রুল অফ ফুটবল, মাল্টিপল চয়েস কুইজ ফর হেলথ এডুকেশন, এগুলো মাঝে মধ্যে করা হয়। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমাদের নলেজ টেস্ট। এছাড়াও কিছু সাইকোলজিক্যাল টেস্ট আছে। সাইকোলজিক্যাল মানে আমাদের যে সমস্ত সাইকোলজিক্যাল ক্যাটাগরি বা সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে, ধরো আমাদের স্ট্রেস মেজার করবো কিভাবে, অ্যাংজাইটি কিভাবে মেজার করবো, যেমন দেখো এখানে স্পোর্টস কম্পিটিশন অ্যাংজাইটি স্ক্যাট, এডিকশন পার্সোনালিটি কোশ্চেনিয়ার, লিডারশিপ স্কেল ইন স্পোর্টস। এই যে সাইকোলজিক্যাল কিছু মেজার করবো, তখন তাকে আমরা সাইকোলজিক্যাল টেস্ট বলবো। আবার অ্যানথ্রোমেট্রিক, যখন আমরা কিছু হাইট, ওয়েট, স্কিনফোল্ড মেজারমেন্ট বা সোমাটোটাইপ মেথড, তখন আমরা কি বলবো, সেগুলো অ্যানথ্রোমেট্রিক টেস্ট। আমরা ক্যাটাগরি গুলোকে দেখো, টেস্টের কতগুলো ধরন, সেই ধরনগুলোকে আমরা আলাদা করছি। এগুলো কি জন্য ব্যবহার করা হয় মূলত, দেখো আমি কিন্তু প্রত্যেকগুলো এখানে লেখা আছে, আমি কিন্তু বলছি না ইউজ ফর কি জন্য ব্যবহার করা হয়। তোমাদের যদি একবার বলে দিই, দেখো প্রত্যেকটা টেস্ট আমরা যেগুলো বললাম, এই ধরো ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, কি জন্য ব্যবহার করা হবে, যে কোনো জাতীয় বা ইন্ডিভিজুয়াল, এখানে ধরো ইন্ডিভিজুয়াল বা অন্য কোনো যে ভালো কোনো খেলোয়াড় যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল, তাদের সাথে তুলনা করার জন্যই মূলত স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আমরা ব্যবহার করি। টিচার মেড কি হয়, টিচার মেড টু অ্যাসেস দ্য লার্নিং আউটকাম ইন স্কুল ট্রেনিং সেন্টার, আমরা যে সমস্ত ট্রেনিং দিচ্ছি তার ফলে শিক্ষার্থীর মধ্যে কি ডেভেলপ হচ্ছে সেটার জন্য। ফিজিক্যাল ফিটনেস টেস্ট কি করে, ওভারঅল হেলথ অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যানালিসিস, সেই জন্য ব্যবহার করা হয়। মোটর ফিটনেস কি করবো, টু অ্যাসেস মুভমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাথলেটিক এবিলিটি। মোটর ফিটনেস মানে গতি সঞ্চালনমূলক বিকাশ, সেই দক্ষতাকে আমরা মেজার করব। স্কিল টেস্ট মানে কি জন্য করব, টু মেজার পারফরমেন্স লেভেল ইন স্পেসিফিক স্পোর্টস, আমি যে পার্টিকুলার স্পেসিফিক স্পোর্টস এর আমি স্কিল টেস্ট আমি করব, তার স্পেসিফিক স্কিল মেজার করব, দক্ষতা কতটা। নলেজ টেস্ট কি করব, টু অ্যাসেস কগনিটিভ ডোমেন অফ লার্নিং, হ্যাঁ কগনিটিভ মানে আমাদের জ্ঞান, সেটাকে জানার জন্য আমি কতগুলো টেস্ট করব। সাইকোলজিক্যাল টেস্ট কি করব, টু স্টাডি করব মেন্টাল অ্যান্ড ইমোশনাল রেডিনেস, অর্থাৎ মেন্টাল কন্ডিশনকে মেজার করার জন্য আমরা কতগুলো সাইকোলজিক্যাল টেস্ট করব। অ্যানথ্রোমেট্রিক টেস্ট কেন করব, টু অ্যাসেস গ্রোথ অ্যান্ড বডি প্রপোর্শন সিলেকশন দ্য স্পেসিফিক কোর্স। আমরা অ্যানথ্রোমেট্রিক তো মেজারমেন্ট এই কারণেই করি যে আমাদের বডি কম্পোজিশন অনুযায়ী স্পেসিফিক যে সময় টাইপের যে বডি টাইপস আছে, যে এন্ডো একটো পেতো, সেই অনুযায়ী তো আমাদের তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই অনুযায়ী আমি তাদেরকে স্পেসিফিক স্পোর্টসে আমরা ইনভলভ করি, সাজেস্ট করি, সেগুলোকে অ্যাসেস করি। এছাড়া ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট মানে কি, ধরো আমরা কোনো কিছুকে ডায়াগনোসিস করি, আমরা যখন কোনো কিছু ধরো কোনো একটা ইনজুরি হলো বা কোনো একটা ফ্লেক্সিবিলিটি, আমরা কোনো একটা জয়েন্টের কোনো মুভমেন্ট হচ্ছে না, সেটাকে যখন দিনের পর দিন আমরা সেটাকে ডায়াগনোসিস করছি, দেখছি, অবজার্ভ করছি, যেমন ধরো ফ্লেক্সিবিলিটি টেস্ট ফর জয়েন্ট, হ্যাঁ আবার ব্যালেন্স টেস্ট ফর আফটার ইনজুরি। এই যে আমি সেগুলোকে দেখছি যে সেটা রিকভারি মানে পূর্বের অবস্থা যেটা ছিল সেখান থেকে ফিরে আসা ঠিক মতো মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা যখন দিনের পর দিচ্ছি, এটা কেন, কারেক্টিভ ট্রেনিং ফর রিহ্যাবিলিটেশন। কারেক্টিভ ট্রেনিং মানে পুনর্সংশোধন বা পুনর্বাসনের জন্য ব্যবহার করা হয় মূলত ডায়াগনস্টিক টেস্ট। এছাড়াও আছে কি পারফরমেন্স টেস্ট। পারফরমেন্স মানে কি, আমাদের সাধারণত দক্ষতা পরিমাপ করা, যেমন 100 মিটার স্প্রিন্ট, তোমার পারফরমেন্স কত, হাই জাম্পের হাইট অ্যাচিভ কতটা তুমি অ্যাচিভ করতে পারছো, এখানে কি কম্পিটিশন অ্যাসেসমেন্ট অ্যান্ড গ্রেডিং ফাইনালি যেটা করা হয়। এই হচ্ছে মূলত টেস্টের ধরন, ক্লিয়ার। এইবার যদি আমরা আসি মেজারমেন্টে, সিম্পল আমরা কি বলেছিলাম, মেজারমেন্ট হচ্ছে একটা প্রসেস, কিসের প্রসেস, যেটা কোয়ান্টিফাই মানে কোনো একটা নিউমেরিক্যাল ডিজিট সেটাকে পারফরমেন্সকে মেজার করবে বা নাম্বার প্রোভাইড করবে, কিসের পরিপ্রেক্ষিতে, কোনো একটা টেস্টের পরিপ্রেক্ষিতে। সেই জন্য বলো যে লেখা আছে মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ কোয়ান্টিফাই পারফরমেন্স। কোয়ান্টিফাইং পারফরমেন্স, কোয়ান্টিফাইং মানে নাম্বার, নিউমেরিক্যাল ডিজিট, ইউজিং নাম্বার অর স্কোর, ব্যবহার করবে যে কোয়ান্টিফাই যেটা পারফরমেন্স দেবে, কিসের ভিত্তিতে দেবে, ইউজিং করবে নাম্বার, কতগুলো নাম্বার প্রোভাইড করবে, কতগুলো স্কোর প্রোভাইড করবে, কিসের দ্বারা প্রোভাইড করবে, যে টেস্টটাকে নিয়েছিলাম সেই টেস্টের পরিপ্রেক্ষিতে। জনসন নেলসন কি বলেছে মেজারমেন্টের ডেফিনেশন, মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং নাম্বার টু individual or their characteristics according to their specific rules.
অ্যাকর্ডিং টু দেয়ার স্পেসিফিক রুলস, মানে ধরো আমরা বলছি যে আমাদের 100 মিটার ডিস্টেন্স দূরত্বে গেলে কিভাবে আমাদের ইউনিটটা কালেক্ট করা দরকার। স্পেসিফিক রুলস, আমরা জানি 100 মিটার সবসময় কিসে মেজার করতে হয়, সেকেন্ডে মেজার করতে হয়। তাহলে ওই টেস্টের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা সেটাকে মেজার করবো, সেই ইউনিট বা সেই স্কোর আমাদেরকে প্রোভাইড করবে, সেটাই হচ্ছে মেজারমেন্ট। এর অবজেক্টিভ কি বলেছে? অবজেক্টিভ একটা উদ্দেশ্যমূলক, কেন আমি মেজারমেন্টটা করছি তার তো একটা বেশি উদ্দেশ্য আছে। এবং কোয়ান্টিটিভ মিনস নিউমেরিক্যাল কতগুলো 1 2 3 4 এরকম কতগুলো সংখ্যা আমাদেরকে প্রোভাইড করবে। রিকোয়ার করবে টুলস মানে মেজারমেন্ট কি কোনো টুলস ছাড়া কি সেটাকে মেজার করা সম্ভব? টুলস মিনস কোনো টেস্ট ছাড়া মেজারমেন্ট করা সম্ভব না। আর কি বলেছে? ইউনিট, যেহেতু এটাকে কোনো একটা নিউমেরিক্যাল ডিজিট প্রোভাইড করছে সেই জন্য ইউনিট। আর স্ট্যান্ডার্ড নর্মস মিনস যদি কোনো টেস্টে কোনো নর্মস থাকে সেই জন্য বলছি স্ট্যান্ডার্ড নর্মস। আর এনাবেল ফর কম্পারিজন ইন্ট্রা অর ইন্টার ইন্ডিভিজুয়াল, এটা কোনো ব্যক্তিগত বা একটা গ্রুপের মধ্যে সেটাকে কম্পারিজন করা হয়। দ্য টেস্ট ইজ কোয়ালিটেটিভ। পল্লবী প্রশ্ন করেছে যে স্যার টেস্ট ইজ কোয়ালিটেটিভ। ইয়েস, কোয়ালিটেটিভ অবশ্যই। টেস্ট কি একটা প্রসেস বা একটা টুল, সেটা আমরা না কোয়ালিটেটিভ ওইভাবে বলতে পারবো না। টেস্ট সিম্পল একটা টুল, একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং প্রসেস। মেজারমেন্ট কি করছে? সেই প্রসেসের দ্বারা আমাদেরকে কোনো একটা ইউনিট প্রোভাইড করছে, যে ইউনিটকে আমরা ডিসিশনটাকে নেব। এই যে ডিসিশন নেব, ইভ্যালুয়েশন গিয়ে সরাসরি যেটা ইভ্যালুয়েশন বা জাজমেন্ট যেটা করছি সেটা চলে যাবে কোয়ালিটেটিভ। মানে ইভ্যালুয়েশন তোমাকে কোনো কিছু ডিসিশন নিতে সাহায্য করছে। এবার আসি আমরা টাইপস অফ মেজারমেন্ট। মেজারমেন্টের কতগুলো ধরন আছে, এই যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বলছিল, আসবো সেগুলো। এখন কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, বারবার আমরা কথা বলছিলাম কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটা কি। এখানে দেখো, when the performance or attitude is expressed in terms of number or quantity, it is called quantitative measurement. অর্থাৎ এই যে ধরো 100 মিটার রেস আমি দৌড়াচ্ছি 12.5 সেকেন্ড, এই যে 12.5 কি ওয়েট মেজারমেন্ট করলাম 65, হাইট মেজারমেন্ট করলাম 170 সেন্টিমিটার, সবগুলো কি নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো কি করছে? কোয়ান্টিটি মেজার করছে। কার পরিপ্রেক্ষিতে মেজার করছে? টেস্টের পরিপ্রেক্ষিতে মেজার করছে। এইবার আসি আমরা কোয়ালিটেটিভ মেজারমেন্ট। কোয়ালিটেটিভ মেজারমেন্টের অর্থ বলতে কি বোঝা? যখন when the performance or behavior is expressed in terms of quality, nature or observation rather than number, it is called qualitative measurement. যখন সাধারণত কি হয়, আমাদের কোনো আচার আচরণ বা আমাদের কোনো গুণাবলী, যখন কোনো কিছু আমরা পর্যবেক্ষণ অবজারভেশনের মাধ্যমে মূল্যায়ন করি, কোনো কিছু অবজার্ভ করছি, তখন তাকে আমরা কি বলবো? গুণগত পরিমাপ। তাহলে এই যে বলছিল যে মেজারমেন্ট সে নট অনলি কোয়ান্টিটি, বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটি। আমরা যখন কোনো কিছু অবজার্ভ করছি, সেখানে কি অবজার্ভ করছি মানে কি আমি গুণগত কোনো কিছুকে পরিমাপ করছি, তার গুণকে পরিমাপ করছি। এক্সাম্পল কি? আমাদের পশ্চার অ্যানালিসিস, অ্যাটিটিউড টুয়ার্ডস স্পোর্টস, টিম কোঅপারেশন, বলো, ইত্যাদি বিষয়গুলো। এখন এই মেজারমেন্টে যদি আমরা উদ্দেশ্য দেখি, কিছু বলবে কেউ? দেবাঞ্জন মাইক্রোফোনটা অন আছে? অবজেক্টিভ কি? এই ক্ষেত্রে মনে রাখবে টেস্ট এন্ড মেজারমেন্টের যে অবজেক্টিভিটি বা অবজেক্টিভ মিনস কোনো আমি ব্যক্তিগত ইন্টারপার্সোনাল যে সম্পর্ক অর্থাৎ বায়াসনেস, সেইগুলোকে পক্ষপাতিত্ব ছাড়াই যখন কিছুকে আমি পরিমাপ করব, কোনো কিছু ধরো আমি পর্যবেক্ষণ করছি, কোনো কিছু অবজার্ভ করছি, নির্দিষ্ট একটা পরিপ্রেক্ষিতে, নির্দিষ্ট একটা নর্মসের পরিপ্রেক্ষিতে আমি পরিমাপ করছি, সেখানে আমার কোনো বায়াসনেস থাকবে না, কোনো ব্যক্তিগত মতামত থাকবে না। পক্ষপাতিত্ব যখন আমি কিছু ছেড়ে আমি করব, সেটাকে আমরা কি বলবো? অবজেক্টিভিটি বা অবজেক্টিভ। এখন এই যে পরিমাপ মেজারমেন্ট, আমরা যখন এই কোয়ালিটেটিভ মেজারমেন্ট করব, আমার নিজের ব্যক্তিগত বায়াসনেসকে তখন দূর হটিয়ে দিতে হবে, কোনো পক্ষপাতিত্ব ছাড়াই আমাকে সেই কাজটা কোনো একটা মানদণ্ডের ভিত্তিতে আমাকে সেটাকে পরিমাপ করব। যেমন ধরো স্টপ ওয়াচে যখন আমরা 100 মিটার স্টপ ওয়াচে টাইমিং নিচ্ছি, আমার পরিচিত একজন, আমার খুব কাছের বন্ধু, আমি কি বলবো টাইমটাকে কমিয়ে দেবো? সেটা কি আমার সেটা কি আমি সঠিক মেজারমেন্ট করতে পারবো না। তাহলে এই যে আমি এই ব্যাপারগুলোকে দূরে হাঁটাতে হবে। ডিস্টেন্স মেজার বাই টেপ, স্কোর ইন স্কিল টেস্ট। ক্লিয়ার?
সাবজেক্টিভ মেজারমেন্ট আমরা কখন বলবো? সাবজেক্টিভ মেজারমেন্ট যখন এই যে আমরা কোনো কিছুকে মেজার করছি, মেজার করার সময় যখন অনেক কি হয় না, যে কোনো কিছুকে অবজার্ভ করছি, যখন সেইগুলো কোনো মতামত বা কোনো কিছুর উপর নির্ভর করে। নির্ভর মিন্স যেমন ধরো কোনো কিছু যে অবজার্ভ করছে সেই অবজারভারের মতামত বা বিচার বা অনুভূতির উপর অনেক সময় এটা নির্ভর করে। যেমন ধরো এই যে আমরা ধরো জিমন্যাস্টিক্সের যে পারফরমেন্স বা ড্যান্সে যখন কোনো পারফরমেন্সে তুমি অ্যাজ এ জাজ থাকবে, তুমি কি বলবে? তুমি সেটাকে অবজার্ভ করছো, তার কি এখানে অনেকটা সাবজেক্টিভ মেজারমেন্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার যেটা মনে হচ্ছে অন্যজনের সেটা নাও মনে হতে পারে, তাহলে এখানে সাবজেক্টিভ জাজমেন্ট হতে পারে। আবার গ্রেডিং স্টাইল এক্সপ্রেশন বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন ধরো বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তোমাকে গ্রেড দিতে বলা হচ্ছে, বা সিম্পল যদি আরো বলি যে তোমরা একটা মুভমেন্ট করবে, সেই মুভমেন্টের এগেনস্টে যার ভালো মুভমেন্ট হবে তাকে একটা গ্রেড দেওয়া হবে। এক্ষেত্রে কি হচ্ছে, যে অবজারভার যে যেটাকে অবজার্ভ করে তার মধ্যে সাবজেক্টিভ নেচারের উপর ডিপেন্ড করছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ মেজারমেন্ট। ডাইরেক্ট মেজারমেন্ট কখন আমরা বলবো? যখন সরাসরি ডাইরেক্ট কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো পদ্ধতির মাধ্যমে আমরা কিছু মেজার করব, তখন তাকে আমরা বলবো কি ডাইরেক্ট মেজারমেন্ট। যেমন ধরো হাইট, হাইট মাপার জন্য আমরা কি ধরনের যন্ত্র ব্যবহার করি? কি নাম হাইট মাপার যন্ত্রের নাম? স্টেডিওমিটার। স্টেডিওমিটার। এখন স্টেডিওমিটার দিয়ে সরাসরি যন্ত্রের মাধ্যমে প্রভাব মেজার করছি, সেখানে আমাদের ইউনিট পেয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? ডাইরেক্ট মেজারমেন্ট। আবার যখন ওয়েট মেজার করবো, ওয়েট মাপার জন্য আমরা কি ব্যবহার করি? উইনিং মেশিন, সেখানে আমি ডাইরেক্ট ইউনিট পেয়ে যাচ্ছি, একে আমরা বলবো ডাইরেক্ট মেজারমেন্ট। আবার ইনডাইরেক্ট মেজারমেন্ট আমরা কখন বলবো? যখন সরাসরি আমরা কোনো কিছুকে পরিমাপ করা যায় না, সরাসরি কোনো পরিমাপ করা যায় না, অন্য কিছু সাহায্য আমাদের নিয়ে সেটাকে পরিমাপ করতে হয়। যেমন যদি তোমাদেরকে বলা হয় যে আমরা এই যে বডি ফ্যাট পার্সেন্টেজ আমরা মেজার করি, বডি ফ্যাট পার্সেন্টেজ আমরা কিসের, খুব সহজ পদ্ধতি, আমরা কিসের দ্বারা মেজার করি বডি ফ্যাট পার্সেন্টেজ? স্কিন ফোল্ড ক্যালিপার। তাহলে তুমি সরাসরি কি বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করতে পারছো না, অন্য কিছু হেল্প নিচ্ছ, তখন আমরা তাকে বলবো ইনডাইরেক্ট মেজারমেন্ট। আবার ধরো তুমি এন্ডুরেন্স মেজার করছো, তুমি স্পিড মেজার করছো, তুমি সরাসরি কি অন্য কোনো টেস্টের সাহায্য নিতে হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট। আবার স্ট্যান্ডার্ডাইজ মেজারমেন্ট আমরা কখন বলবো? স্ট্যান্ডার্ডাইজ মেজারমেন্ট বলবো যখন আগে থেকে কোনো নির্ধারিত কোনো মান দেওয়া থাকবে তোমাকে, সেই মানের পরিপ্রেক্ষিতে তুমি কিছুকে মেজার করতে চাইছো। ধর আপার ইউর ফিটনেস টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট, এগুলো নর্মস আগে থেকে তৈরি, আগে থেকে এস্টাবলিশ, তার পরিপ্রেক্ষিতে তুমি তোমার গ্রুপ, তুমি তোমার স্টুডেন্ট, তুমি তোমার বা নিজের, তুমি যখন কোনো পারফরমেন্সকে মেজার করতে চাইছো, স্ট্যান্ডার্ডাইজ নর্মস তোমার কাছে আগে থেকে স্যার আছে। ইনডাইরেক্ট বলো বলো বলো। ইনডাইরেক্টটা ঠিক বুঝলাম না। ইনডাইরেক্ট মানে এই যে ধরো তুমি যখন সরাসরি তুমি কিছু মেজার করতে তোমাকে অন্য কিছু সাহায্য নিতে হচ্ছে, তুমি কি করছো? ধরো হাইট মাপছো, ওয়েনিং মেশিনের সামনে গেলে তোমাকে হাইট এখানে ইউনিট তুমি প্রোভাইড করলে ডাইরেক্ট সে মেজারমেন্ট দিয়ে দিল। তুমি বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করবে, তুমি কি নেবে? বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করার পর তুমি স্কিন ফোল্ড ক্যালিপারে অনেকগুলো জায়গা মেজার করবে, সেটাকে ফর্মুলাসে ক্যালকুলেট করবে, করার পর তুমি সেটাকে মেজার করছো, তাই তো? তাহলে মানে স্যার বলতে চাইছেন যে বলো। যে কিছু ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে ওই জন্য ইনডাইরেক্ট, ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে এই জন্য ইনডাইরেক্ট। কিছুটা ধরে নিতে পারো যেটা সরাসরি তোমাকে কিছু স্কোর প্রোভাইড করবে। হ্যাঁ মানে যেটা আমার উইনিং মেশিনে ডাইরেক্ট দাঁড়ালেই দেখিয়ে ডাইরেক্ট দেয়, তুমি ইউনিট পেয়ে যাচ্ছ, তাহলে ডাইরেক্ট মেজারমেন্ট বলছি। হ্যাঁ হ্যাঁ স্কিন ফোল্ডের ক্ষেত্রে ওটা দিয়ে ক্যালকুলেশন করে তারপর বেরোয় যেরকম। তারপর বেরোচ্ছে। যেমন হার্ভার্ড হ্যাঁ স্টেপ টেস্ট, তুমি স্টেপ নিচ্ছ 5 মিনিট ধরে, তুমি এক্সারসাইজ করছো, করার পর সেটাকে ফর্মুলাটা ক্যালকুলেট করে তারপরে PF5 বের করছো, তাই তো? তাহলে বুঝলাম স্যার। সেটা কি সরাসরি হচ্ছে, সেটা ইনডাইরেক্ট। আর স্ট্যান্ডার্ডাইজ কোনটাকে বলছে? যেটার কোনো মান তোমার আছে, ধরো আপার টেস্ট, ব্যারোমিটার এবিলিটি, জেসিআর টেস্ট, হার্ভার্ড টেস্ট, কুইন্স কলেজ স্টেপ টেস্ট, এগুলো কি অলরেডি তার একটা নির্দিষ্ট মান আছে, তার পরিপ্রেক্ষিতে তুমি যখন তোমার ছাত্রদের বা তোমার গ্রুপ অফ কোনো স্টুডেন্টদের তুমি যখন কোনো কিছুকে মেজার করার চেষ্টা করছো, কোনো কিছুকে তুলনা করার চেষ্টা করছো, তখন আমরা তাকে বলবো কি স্ট্যান্ডার্ডাইজ মেজারমেন্ট। নন স্ট্যান্ডার্ডাইজ মেজারমেন্ট কি বলবো? যখন কোনো নির্দিষ্ট মানদণ্ড তোমার কাছে নেই, কোনো নির্দিষ্ট মানদণ্ড ছাড়াই তুমি কিছুকে পরিমাপ করতে চাইছো। যেমন এই যেমন আমরা বলি না সেলফ মেড কোনো কিছু টেস্ট, সেলফ মেড কোনো কিছু টেস্ট তুমি যখন ছাত্রদের উপর চাপাচ্ছ, তখন তাকে আমরা কি বলবো? নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, মানে যেটার কোনো মান আগে থেকে নেই। যেমন ধর এখানে দেখো দিয়ে আছে লোকাল ফিটনেস টেস্ট মেড বাই টিচার, স্কুল মেড এজিলিটি অর ব্যালেন্স টেস্ট। ক্লিয়ার? আমরা যদি এবার একটু সামারাইজ করি এই যে টাইপস গুলোকে বললাম, কোয়ান্টিটিভ মিন্স নিউমেরিক্যাল ভ্যালু, যেখানে হাইট, ওয়েট, টাইম ইত্যাদি।
কোয়ালিটেটিভ মিনস যেখানে কি করছে পশ্চার অ্যাটিটিউড মেজার করছে, অবজেক্টিভ মিনস ফ্যাক্ট বেসড যেখানে স্টপ ওয়াচ স্টেপ, সাবজেক্টিভ কি ওপিনিয়ন বেসড যেখানে জাজমেন্ট পারফরমেন্স ইত্যাদি, ডাইরেক্ট কি মেজার বাই ইনস্ট্রুমেন্ট সরাসরি কিছু পাচ্ছি, ইনডাইরেক্ট কি যেখানে মেজার ভায়া কোনো ইন্ডিকেটর কোনো কিছু সাহায্য যেমন এন্ডুরেন্স টেস্ট, স্ট্যান্ডার্ডাইজ মানে কি যেটা কোনো ভ্যালিড বা কোনো একটা নর্ম থাকবে, আপার টেস্ট, নন টিচার মেড টেস্ট। এই হচ্ছে মেজারমেন্টের কতগুলো টাইপস, ক্লিয়ার। এইবার আমরা আসবো হচ্ছে কি বলো মেজারমেন্ট পর্যন্ত কি ক্লিয়ার? স্যার। এইবার আসবো আমরা আমাদের ইভলিউশন পার্টে। সিম্পল ইভলিউশন যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা কি বলেছিলাম, ইভলিউশন সিম্পল একটা প্রসেস যে কি করবে ইন্টারপ্রিট করবে, কাকে ইন্টারপ্রিট করবে, ওই যে মেজারমেন্ট থেকে আমরা যে ডেটা পেয়েছিলাম সেই ডেটাগুলোকে ইন্টারপ্রিট করে একটা কি করবে, একটা জাজমেন্ট একটা আমাদেরকে প্রোভাইড করবে বা একটা ডিসিশন নিতে আমাদেরকে সাহায্য করবে। তাহলে সিম্পল ইভলিউশন হচ্ছে একটা প্রসেস, সেটাই দেখো লেখা আছে ইভলিউশন ইজ দ্য প্রসেস interpreting the measurement data and making the value of judgment। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে মেজারমেন্ট থেকে যে ইউনিট পাচ্ছি সেটাকে ইন্টারপ্রিট করব, করে আমি সেটাকে একটা জাজমেন্ট প্রোভাইড করব বা একটা ডিসিশন নেবো, সেটাই হচ্ছে ইভলিউশন। তাহলে সিম্পল যদি ইভলিউশন ইজ এ বলে প্রশ্ন একটা আসে যে হট ইভলিউশন ইজ এ, একটা শূন্যস্থান দিয়ে দিল, সিম্পল কি হবে ইভলিউশন ইজ এ প্রসেস, ক্লিয়ার। এবার একটা ব্যারো এল এবং জনসন 1986 এ একটা ডেফিনেশন দিয়েছিল, কি বলেছিল, ইভলিউশন ইজ এ প্রসেস অফ ডিটারমিনিং দ্য ওর্থ অফ দ্য মেজার পারফরমেন্স। এই যে পরিমাপের যে ফলাফল তার যে মান নির্ধারণ যে প্রক্রিয়া সেটাকে যখন আমরা মূল্যায়ন করবো, সেটাকে যখন আমি কোনো কিছু ডিসিশন নেবো তার পরিপ্রেক্ষিতে, সেটাই হচ্ছে আমাদের ইভলিউশন। এখন টাইপস অফ ইভলিউশন, ভ্যারাইটিস টাইপস অফ ইভলিউশন আছে, এগুলোকে ভালো করে বুঝবি, মাঝে মধ্যে ইভলিউশন গুলো থেকে প্রশ্ন আসে তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে কি ফরম্যাটিভ ইভলিউশন। ফরম্যাটিভ ইভলিউশন আমরা কখন বলবো, ফরম্যাটিভ ইভলিউশন হচ্ছে একদম যে ইভলিউশন গুলো আমাদের এই যে ডিউরিং কোর্স কারিকুলামে বা কোনো একটা ট্রেনিং প্রসেস চলাকালীন ডে বাই ডে বা উইকলি বা মান্থলি যখন তোমাদেরকে কোনো কিছুকে ফিডব্যাক বা কোনো কিছুকে মেজার করার যে বিভিন্ন রকম পদ্ধতি তার মাধ্যমে তোমাদেরকে যখন ইভলিউশন করার চেষ্টা করা হয় তখন তাকে আমরা কি বলি ফরম্যাটিভ ইভলিউশন। সেটা বলেছে দেখো ফরম্যাটিভ ইভলিউশন ইজ ডান ডিউরিং দ্য টিচিং লার্নিং অর ট্রেনিং প্রসেস, মানে চলাকালীন কি করবে টু মনিটর প্রোগ্রেস অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট। অর্থাৎ ফরম্যাটিভ ইভলিউশন করবো একদম তোমাদের সেশন বা ট্রেনিং চলাকালীন এই কাজগুলোকে করবো। কেন? কারণ সেখানে তোমাদের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সকে ডেভেলপ করাই হচ্ছে, উন্নতি করাই মূল কাজ হচ্ছে এই ফরম্যাটিভ ইভলিউশন। এর উদ্দেশ্য কি আছে, টু ইমপ্রুভ টিচিং লার্নিং মেথড, টু ডায়াগনোসিস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এই যে লার্নার যাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি আদৌ ট্রেনিংটা ফলপ্রসূ হচ্ছে কিনা, ট্রেনিং এর দুর্বল জায়গাগুলো কোনগুলো, ট্রেনিং এর স্ট্রেংথ জায়গাগুলো কোনগুলো, সেগুলো আইডেন্টিফাই করতে সাহায্য করে। আর কি করবে, টু মডিফাই দ্য ট্রেনিং প্রোগ্রাম অ্যাকর্ডিংলি, তোমাদের যে ট্রেনিং প্রোগ্রাম আছে সেগুলোকে মডিফাই করতে সাহায্য করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের যে ফরম্যাটিভ ইভলিউশন। তাহলে সিম্পল ফরম্যাটিভ ইভলিউশন কখন হয়, ডিউরিং ইওর কোর্স কারিকুলাম বা টিচিং লার্নিং প্রসেস। আমরা এক্সাম্পল যদি দেখি উইকলি স্কিল টেস্ট, আজকে দেখবো আমরা ফিডব্যাক ফ্রম প্র্যাকটিস সেশন, অবজারভেশন বাই চেকলিস্ট ডিউরিং কোচিং। একদম ডিউরিং ট্রেনিং চলাকালীন আমরা যখন কোনো কিছু অবজার্ভ করব তখন তাকে আমরা কি বলবো ফরম্যাটিভ ইভলিউশন, ভুললে চলবে না, এর সাথে গুলিয়ে ফেলবে না। এরপরে আছে সামাটিভ ইভলিউশন। সামাটিভ ইভলিউশন মানে কি, একদম এন্ড অফ দ্য সেশন, এন্ড অফ দ্য সেমিস্টার, যখন তোমার কোনো সেমিস্টার বা তোমার কোনো কোর্স কারিকুলাম পুরো শেষ হয়ে যায়, একদম সেই শেষে যখন কোনো সেমিস্টারের শেষে কোনো একটা ট্রেনিং সেশনের শেষে যখন তোমাকে ইভলিউশন করা হয় তখন সেটাকে পারফরমেন্সকে তোমার কতটা তুমি সেই পারফরমেন্স অ্যাচিভ করেছো সেটা যখন মেজার করা হয় তখন তাকে আমরা কি বলবো সামাটিভ ইভলিউশন। এখানে বলবো সামাটিভ ইভলিউশন ইজ কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ দ্য ইউনিট, একদম শেষে টিম অর প্রোগ্রাম টু ডিটারমাইন দ্য ওভারঅল অ্যাচিভমেন্ট। তুমি ওভারঅল সামগ্রিক কি অ্যাচিভ করলে, এই একদম তোমাদের যে একটা সেমিস্টার ওয়াইজ বা একটা বছর শেষে তোমাদের যে ফাইনাল এক্সাম তোমরা যাকে বলি আমরা, ফাইনাল এক্সাম নিলাম কি তুমি ফাইনালি টোটাল কত কি কি ওভারঅল কি কি অ্যাচিভ করলে, সমস্ত কিছু ফাইনাল রেজাল্ট। মূল উদ্দেশ্য কি, টু অ্যাসাইন দ্য গ্রেড অর র্যাঙ্ক। ফাইনাল পরীক্ষা শেষে তো সেটাকে গ্রেড বা র্যাঙ্কে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড সেটা অ্যাসাইন করা হয়। টু অ্যাসেস দ্য টোটাল লার্নিং আউটকাম, টু
টোটাল সারা বছরে কি কি শিখলে তার একটা আউটকাম হবে, টু ডিসাইড প্রমোশন অর সার্টিফিকেশন। আর প্রমোশন মিনস এক্ষেত্রে যদি তোমাদের ছাত্রদের কথা বলা হয় যে তুমি আদৌ পাস করলে না ফেল করলে, হ্যাঁ, সেটা ডিসাইড করা হয়। তাহলে দেখো এক্সাম্পল কি, ফাইনাল এক্সামিনেশন, এন্ড অফ দ্য সেশন পারফরমেন্স টেস্ট আর সেমিস্টার এন্ড ইভ্যালুয়েশন। সিম্পল। এখন যদি দুটো পার্থক্য তোমাদের যদি বলা হয় যে ডিউরিং ইয়োর ট্রেনিং সেশন, ডিউরিং ইয়োর ট্রেনিং সাইকেল কোন ধরনের ইভ্যালুয়েশন করা হয়, সিম্পল উত্তর কি হবে? ফর্মেটিভ। ফরমেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ। ফরমেটিভ ইভ্যালুয়েশন, ভেরি গুড, ভুলবে চলবে না। এরপরে আসে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন মানে কি, এই ডায়াগনস্টিক মানে কোনো কিছু সমস্যা বা শিক্ষার্থীদের মধ্যে যে দুর্বল জায়গাগুলোকে সেগুলোকে অবজারভেশনের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করা, এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মূল কথা। সেটা বলছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আইডেন্টিফাই দ্য কজেস অফ লার্নিং ডিফিকাল্টি। অনেক সময় না আমাদের শিখন থেমে যায়, আমাদের প্লে টু পর্যায়ে পৌঁছে যায়, বা আমরা কেন শিখনের কোনো অগ্রগতি হচ্ছে না, কেন পারফরমেন্স ডেভেলপ হচ্ছে না, তখন কি হবে, শিক্ষার্থীদের ভালো করে অবজার্ভ করতে হয়, ডায়াগনোসিস করতে হয়, প্রবলেমটা কোথায়, কজেসটা কোথায়। পারফরমেন্স প্রবলেম বিফোর আর ডিউরিং দ্য লার্নিং প্রসেস। এর উদ্দেশ্য কি, টু ডিটেক্ট দ্য লার্নিং স্কিল গ্যাপ, টু ফাইন্ড আউট দ্য সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল ব্যারিয়ার, সমস্যাগুলো কোথায়, আর কি ফিজিক্যাল ব্যারিয়ার থাকে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সমস্যাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মূল কাজ। ডিজাইন রিমেডিয়াল টিচিং এন্ড ট্রেনিং। এর জন্য কি হয়, অনেক সময় স্কুলে দেখো যারা পিছিয়ে পড়া ছাত্রদের এক্সট্রা ক্লাস নেওয়া হয়। কি করে নেওয়া হয়, যদি ডায়াগনস্টিক আমরা না করতে পারি তাহলে পিছিয়ে পড়া ছাত্র আমরা বুঝবো কি করে? বোঝার জন্য আমাদের এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করা দরকার। এর এক্সাম্পল কি, ফিটনেস স্ক্রিনিং টেস্ট, মাঝে মধ্যে তোমাদের বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট নেওয়া হতে পারে, বা মেডিকেল এক্সামিনেশন করা হতে পারে, বা স্কিল ডায়াগনস্টিক কোনো কিছু স্কিল যারা বিগিনার শুরু করে সেক্ষেত্রে করা যেতে পারে। আরেকটা দেখো আরেকবার ভাগ করেছি প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। প্লেসমেন্ট ইভ্যালুয়েশন মানে কি, তোমার পদোন্নতি বা স্থান পরিবর্তন ইভ্যালুয়েশন। এটা মূলত কখন করা হয়, কোনো একটা ট্রেনিং প্রোগ্রামের একদম শুরু হওয়ার আগে। আমি যখন কোনো বিগিনারদের কোনো ট্রেনিং দেবো, সেই ট্রেনিং গুলো শুরু হওয়ার আগে আমি শিক্ষার্থীদের কি করব, তাদের যে এবিলিটি আছে সেগুলোকে আমি মেজার করার জন্য একটা টেস্ট নেব, যাতে সেই শিক্ষার্থীদের স্তরগুলোকে আমি ভাগ করতে পারি, হ্যাঁ, যে তাদের মধ্যে এবিলিটি কেমন। এটার উদ্দেশ্য কি, টু ক্লাসিফাই দ্য লার্নার অ্যাকর্ডিং টু দ্য এবিলিটি। আমি লার্নার গুলোকে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ভাগ করতে পারবো, সেই মতো কি করবো, অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং প্রোগ্রাম আমি তাদেরকে তৈরি করতে দিতে পারবো। আর কি করতে পারো, হোমোজিনিয়াস গ্রুপ ফর ইনস্ট্রাকশন, তাহলে কি হবে, একটা হোমোজেনিটি গ্রুপের মধ্যে বজায় থাকবে। এক্সাম্পল কি হতো, এন্ট্রান্স ফিটনেস টেস্ট, স্কিল ক্লাসিফিকেশন টেস্ট, ট্রাই আউট দ্য টিম সিলেকশন টেস্ট। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো সব হচ্ছে তোমাদের এই যে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। আমরা যখন কোনো কিছু সিলেক্ট করি পার্টিকুলার, তখন সবার মধ্যে একটা টেস্ট নিয়ে একটা ক্যাটাগরিকে ভাগ করি, আমরা কি তার সেই মতো করে আমি তাদেরকে ট্রেনিং শিডিউল প্ল্যান করতে সুবিধা হয়। এরপরে যেটা আরেকবার একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভ্যালুয়েশন। অনেক সময় প্রশ্ন আসে, সেখানে ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভ্যালুয়েশন আমরা কখন বলবো, যখন আমরা যে এই যে আমাদের যে সমস্ত লার্নার বা যে সমস্ত শিক্ষার্থী তাদের যে পারফরমেন্স অন্য কারোর সাথে কিন্তু আমরা তুলনা করব না, কেসের সাথে করব, নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকবে, স্পেসিফিক যে মান দেওয়া থাকবে সেই মানের সাথে যখন আমি তুলনা করব, তখন কি বলবো, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। এখন দেখো আমি 10 জন, আমাদের যে ছাত্র 10 জনের ভিতর আমি একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিলাম, আমি এই 10 জনের মধ্যে 10 জনের কম্পেয়ার করব না, 10 জনের সাথে 10 জনের কম্পেয়ার করবো না, কে ভালো কে খারাপ আমি কিন্তু করবো না। আমি কার এগেনস্টে করবো, যে টেস্টটা নিয়েছিলাম তার যে টেস্টের যে প্রকৃত নর্মস ছিল, সেই নর্মস এর এগেনস্টে যখন আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কম্পেয়ার করবো, তাকে বলবো ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভ্যালুয়েশন। ক্লিয়ার? কি হতে পারে সেগুলো দেখো, এগুলো উদ্দেশ্য কি, টু ডিটারমাইন দ্য অবজেক্টিভ টু অ্যাচিভ, টু মেজার দ্য মাস্টারি ওভার স্কিল। এখানে এক্সাম্পল কি, যেমন ধরো পাসিং ফিটনেস টেস্ট রিকোয়ারিং দ্য 40 সিট আপস। এগুলো 40 সিট আপ কি নর্মস, 40 সিট আপস কি ছিল নর্মস, তার এগেইনস্টে আমি প্রত্যেক ছাত্রকে কম্পেয়ার করছি। বা পাসিং দ্য সুইমিং টেস্ট ফর উইদিন 25 মিটার, কন্টিনিউয়াস সুইমিং করব। আরেকটা ঠিক মজার বিষয়ের অপোজিট, যখন কি নন রেফারেন্স টেস্ট। নন রেফারেন্স আমরা তো টেস্ট আমরা কখন বলবো, নন রেফারেন্স টেস্ট হচ্ছে যখন আমরা এই যে পাস পারফরমেন্স আমি যে করাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে, সেটা ওই 10টা ছেলে মেয়েদের মধ্যে যখন কম্পারিজন করব, কে ভালো, তাদের মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করব, বা পার্সেন্টাইল করার চেষ্টা করব, বা ফার্স্ট সেকেন্ড থার্ড করার চেষ্টা করব, তখন তাকে আমরা কি বলবো, নর্ম রেফারেন্স ইভ্যালুয়েশন। নর্ম রেফারেন্স ইভ্যালুয়েশন, নর্ম রেফারেন্স ইভ্যালুয়েশন। তাহলে দেখো একটা ক্রাইটেরিয়ান, যেখানে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার স্পেসিফিক তুলনা করছি, ইন্ডিভিজুয়াল লার্নারদের মধ্যে করছি না। নর্ম রেফারেন্স কখন করছি, যখন ইন্ডিভিজুয়াল লার্নারদের মধ্যে কম্পারিজন করছি, কে ভালো কে খারাপ, তাকে নর্ম রেফারেন্স টেস্ট বলছি। উদ্দেশ্য কি, টু র্যাঙ্ক দ্য স্টুডেন্ট অর অ্যাথলিট, টু কম্পেয়ার দ্য রিলেটিভ পারফরমেন্স,
ইত্যাদি গানগুলোর জন্য করা হয়। আরেকটা যে লাস্ট কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন মানে কি, যেখানে একদম সব দিক দিয়ে শিক্ষার্থীদের সার্বিকভাবে যেখানে একটা শেখার প্রক্রিয়া, তাদের জ্ঞান বলো, তাদের দক্ষতা বলো, তাদের আচার আচরণ বলো, সমস্ত দিক দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়, তাদেরকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ, ব্যাপকভাবে বিস্তীর্ণভাবে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য কি, টু রিডিউস করবে এক্সাম প্রেসার, টু ইভ্যালুয়েট দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট, টু প্রমোট দ্য কন্টিনিউয়াস লার্নিং। এক্সাম্পল কি আছে, রেগুলার পারফরমেন্স রেকর্ড মেইনটেনেন্স, ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রেস রিপোর্ট ইত্যাদি বিষয়গুলো। এখন সংক্ষেপে যদি আমরা একবার এখানে দেখে নিই যে যে বিষয়গুলোকে আমরা দেখলাম, একদম জাস্ট এক ঝলকে তোমরা এখানে টেবিল দেখবে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কি জন্য, উদ্দেশ্য কি, ইমপ্রুভমেন্ট এন্ড ফিডব্যাক। টাইম কখন হয়, ডিউরিং ট্রেনিং সেশন বা লার্নিং সেশনে। উইকলি টেস্ট। সামারিটিভ ইভ্যালুয়েশন কি, একদম ফাইনাল এক্সাম, এন্ড অফ দ্য টার্ম। ডায়াগনোসিস টেস্ট মানে কি, বিফোর আর ডিউরিং করতে পারি, মেডিকেল বা ফিটনেস টেস্ট। প্লেসমেন্ট মানে কি, বিফোর প্রোগ্রাম, এন্ডুরেন্স টেস্ট। ক্রাইটেরিয়ান রেফারেন্স কি বলবো, এনি টাইম আমরা ক্রাইটেরিয়ান রেফারেন্স করতে পারি, সেগুলো হচ্ছে স্কিল মাস্টারি, কারণ নর্মস এর এগেইনস্টে করছি। নর্ম রেফারেন্স কোনগুলো বলছি, যখন পার্সেন্টাইল কোনো র্যাঙ্ক করছি, এনি টাইম আমরা করতে পারি যখন গ্রুপের মধ্যে তুলনা করছি। ক্লিয়ার? বলো, ইভলিউশন আমাদেরকে বোঝা গেছে না যায়নি? টেস্ট, মেজারমেন্ট, ইভলিউশন আলাদা আলাদা করে অনেক কথা বললাম, পুরো ক্লিয়ার কনসেপ্ট? ভেরি গুড। ইতিমধ্যেই তোমরা এই টেস্ট মেজারমেন্ট ইভলিউশনের যদি কথা তোমরা শুনে থাকো, তোমরা তাহলে আলাদা করে এই অবজেক্টিভ অফ টেস্ট মেজারমেন্ট ইভলিউশন খুব একটা বলার প্রয়োজন বোধহয় হবে না। তবুও আমি বলছি এই উদ্দেশ্যটা কি, টেস্ট মেজারমেন্ট ইভলিউশন ফার্স্ট শুরু করেছিলাম কি, মূল ভিত্তি, যেটা ছাড়া শারীরিক শিক্ষার মূল কারিকুলাম শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা সম্ভব না। সেই জন্য আমরা কি বলেছি দেখো, টু অ্যাসেস ফিজিক্যাল ফিটনেস। আমরা সঠিক ফিজিক্যাল ফিটনেস নির্ধারণ করতে সাহায্য করে, সেটা হেলথ রিলেটেড হতে পারে, স্কিল রিলেটেড কম্পোনেন্ট হতে পারে, যা হতে পারে। টু ডিটারমাইন দ্য স্কিল প্রফিসিয়েন্সি ইন স্পোর্টস অ্যান্ড গেম। স্কিল আমরা যে কোনো খেলার দক্ষতা সেটাকে মেজার করার জন্য হতে পারে। টু ইভ্যালুয়েট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সঠিক বৃদ্ধি বিকাশ সেটা জানতে সাহায্য করে। টু মোটিভেট লার্নার, শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে সাহায্য করে। টু ক্লাসিফাই দ্য গ্রুপ অফ স্টুডেন্ট বেসড অন দ্য এবিলিটি লেভেল, ওই যে আমরা বলেছিলাম এবিলিটির উপরে ভাগ করে গ্রুপকে ভাগ করবো, সেটা জানতে সাহায্য করে। টু ডায়াগনোসিস উইকনেস অ্যান্ড স্ট্রেংথ, আমরা শিক্ষার্থীদের মধ্যে যদি সঠিক টেস্ট করি, তাদের মধ্যে স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, সেটাকে আইডেন্টিফাই করতে পারি। টু ইভ্যালুয়েট টিচিং এফেক্টিভনেস, আমাদের টিচিংটা আদৌ ফলপ্রসূ হচ্ছে কিনা সেটা জানতে সাহায্য করি। আমরা সঠিকভাবে প্ল্যান করতে পারি, কন্ডাক্ট করবো রিসার্চ ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, সঠিকভাবে টেস্ট করতে পারি, তাহলে কি করবো আমরা, রিসার্চে সেই জায়গাটা আমরা খুলবে, টু মেনটেন করে রেকর্ড ফর প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। তাহলে দেখো অবজেক্টিভ কতগুলো টেস্ট মেজারমেন্টের। এইবার যদি এর ইম্পর্টেন্স গুলো দেখতে চাই, গুরুত্ব কোথায়, গুরুত্ব দেখ ফার্স্ট যেটা দিয়েছিলাম, সায়েন্টিফিক বেসিক্স ফর ট্রেনিং অ্যান্ড টিচিং। তাহলে এই যে টেস্ট মেজারমেন্ট যদি আমরা কি করবো, আমাদেরকে এই যে সায়েন্টিফিক বেসিক কোনো একটা বৈজ্ঞানিকের উপর ভিত্তি করে আমাদের টিচিং এবং ট্রেনিংটাকে করে তুলবে। আমরা যে ধরনের প্রশিক্ষণ বা যে ধরনের ট্রেনিং দেবো, সেটা কি একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনে দেবো। সেই জন্য বলছে এনসিওর ট্রেনিং প্রোগ্রাম আর এভিডেন্স বেসড রেদার দেন ইনটিটিউট। আর কি বলেছে, আইডেন্টিফাই দ্য ট্রেনিং এফেক্ট থ্রু পিরিয়ড আর অ্যাসেসমেন্ট। আর কি বলেছে, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট পারফরমেন্স। অবজেক্টিভ মানে কি, কোনো পক্ষপাতিত্ব, এক্ষেত্রে অবজেক্টিভিটি মানে কি, কোনো পক্ষপাতিত্ব ছাড়া, বায়াসনেস ছাড়া আমি সঠিকভাবে মেজার করতে পারবো। সেটা বলছে কি, প্রোভাইড ফেয়ার আনবায়াসড ইভ্যালুয়েশন ফর স্টুডেন্ট অর অ্যাথলিট এবিলিটি। মোটিভেশন এন্ড গোল সেটিং। ফিডব্যাক টেস্ট কি করবে, রেজাল্ট এনকারেজ আর সেলফ ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, ক্লাসিফাই অ্যান্ড দ্য গ্রুপিং, সেখানে কি করবে, এনাবেল করবে লজিক্যালি গ্রুপ অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট এবিলিটি বা লার্নার এবিলিটি। সিলেকশন এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করতে সাহায্য করবে। কারিকুলাম ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট সাহায্য করবে। রিসার্চ এন্ড পারফরমেন্স অ্যানালিসিস করতে সাহায্য করবে। ইনজুরি প্রিভেনশন রিঅ্যাপ্লিকেশন করতে সাহায্য করবে। ক্লিয়ার? এই হলো মূলত আমাদের টেস্ট মেজারমেন্ট ইভলিউশনের মূল যে উদ্দেশ্য বা গুরুত্ব সেইগুলো। এখন যদি আমরা দেখি যে প্রিন্সিপাল অফ ইভলিউশন, এই যে আমরা ইভলিউশন নিয়ে আমরা এত কথা বললাম, এর কতগুলো নীতি আছে। সেই নীতি কি, এখানে দেখো লিখেছি, ইভলিউশন ইন ফিজিক্যাল এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট গিভিং মার্কস। ইভলিউশন মানে শুধুমাত্র কতগুলো মার্কস প্রোভাইড করব নয়, it is a systematic, continuous and comprehensive process. একটু আগে আমরা শুধু কি জেনেছিলাম, ইভলিউশন ইজ এ প্রসেস। এখন কি জানলাম, প্রসেসটা কেমন হওয়া দরকার, প্রসেসটা অবশ্যই সিস্টেমেটিক হবে, কন্টিনিউয়াস প্রসেস হবে এন্ড কম্প্রিহেনসিভ প্রসেস হবে, যেটা কি করবে, দ্যাট হেল্প অ্যাসেস দ্য লার্নার টু
টোটাল ডেভেলপমেন্ট, টোটাল মিন সেই হলিস্টিক ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল। ক্লিয়ার? এবং এই নীতিগুলো কি কি? ফার্স্ট নীতি, প্রিন্সিপাল অফ ইভলিউশনের যে ফার্স্ট নীতি, এক, কন্টিনিউটি অ্যান্ড রেগুলারিটি। কন্টিনিউটি অ্যান্ড রেগুলারিটি মানে কি? ইভলিউশন যে শুধুমাত্র একজন শিক্ষার্থীদের মধ্যে একবার ইভলিউশন করে আমি যাচাই করবো এমন নয়। ইভলিউশন কি? একটা কন্টিনিউ ধারাবাহিক প্রক্রিয়া, যাতে শিক্ষার্থীদের মান ধীরে ধীরে তারা উন্নতি হচ্ছে কিনা সেটা দেখার একটা পদ্ধতি। সেই জন্য বলছে যে ইভলিউশন কন্টিনিউটি এবং রেগুলারিটি মেনটেন করে করতে হবে। কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ মানে যে শুধুমাত্র যে শিক্ষার্থীর যে কোনো কম্প্রিহেনসিভ মানে ব্যাপক বা বিস্তৃত, যে শিক্ষার্থীদের শুধুমাত্র নলেজ টেস্টই করে যাবে এমন ব্যাপার নয়। ইভলিউশন শিক্ষার্থীদের শুধুমাত্র যে শারীরিক দিকের সাথে সাথে তার মানসিক দিকের, তার অলরাউন্ড হলিস্টিক ডেভেলপমেন্টের কথা ভাবা রাখতে হবে, সমস্ত দিকের বিকাশের কথা ইভলিউশন করতে হবে। অবজেক্টিভিটি মানে কি? নিরপেক্ষতা। আমাকে বায়াস না ছেড়তে হবে, আমার পরিচিত বন্ধু, হ্যাঁ, আমার পরিচিত কাছের কেউ, সেই পক্ষপাতিত্বহীনতা ছেড়ে আমাকে সঠিক মূল্যায়ন করতে, আমাকে নিরপেক্ষ হতে হবে, আমাকে নিরপেক্ষ হতে হবে, আনবায়াসড হতে হবে। আর কি বলেছে? ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি। ইয়েস, ভ্যালিডিটি রিলায়েবিলিটি মানে কি? একদম আমি যে পরীক্ষা বা যে টেস্ট গুলোকে নেব সেই টেস্ট জন্য সেইগুলোকেই আমাদেরকে সঠিক সেগুলো যেন ভ্যালিড করে সেইটাই মেজার করে। রিলায়েবিলিটি মানে কি? আমরা আসবো বারবার যাতে সেই টেস্টটা নিলে একই রেজাল্ট পাই, তাহলে টেস্ট এর মধ্যে যেন একটা সঠিক ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি বজায় থাকে। সিম্পলিসিটি অ্যান্ড প্র্যাকটিক্যালি। সিম্পলিসিটি অ্যান্ড প্র্যাকটিক্যালি মানে টেস্টটা যত খুব সহজ সরল হয়, টেস্টটা যাতে খুব সহজ সরল হয়, যাতে সেটা ব্যবহারযোগ্য হয়, যেখানে খুব সহজেই যাতে সেটাকে নেওয়া যেতে পারে এবং সেখান থেকে খুব সহজেই যাতে সেটাকে মূল্যায়ন করা যেতে পারে, সেদিকে মাথায় রাখতে হবে। ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল নেচার। ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল নেচার মানে এই যে এমন ভাবে টেস্ট গুলো আমরা যাতে হয়, যাতে যাতে মূল্যায়নের যখন আমরা ইভ্যালুয়েশন করব তখন যাতে সেই টেস্ট গুলো শিক্ষার্থীদের মধ্যে যে দুর্বল জায়গাগুলো আছে সেইগুলো যাতে আইডেন্টিফাই করতে পারে, সেগুলো যাতে সঠিকভাবে চিহ্নিত করতে পারে। যদি চিহ্নিত নাই করতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা তাকে উন্নতি করার দিকগুলো খুঁজে পাবো না। কখন একজন শিক্ষার্থীর এই দিকে দুর্বল জায়গাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে তার কি সেই দুর্বল জায়গাগুলোকে ডেভেলপ করতে আমরা কখনো পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে টেস্ট যখন আমাদের হবে, যে টেস্টটি আমরা নিই না কেন, ইভ্যালুয়েশন আমরা যখন করব, মাথায় রাখতে হবে সেই ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে যাতে তার রিমেডিয়াল মেজার, তার এই যে আমরা অনেক সময় বলো না যে স্যার সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হোক, সবাইকে 100 দিয়ে দেওয়া হোক, কেন? যদি 100 সবাইকে 100 দিয়ে দেওয়া হয় তাহলে এই যে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট বা খারাপ যে স্টুডেন্ট গুলোকে আছে, খারাপ বলবো না, যাদের ধরো মেরিট একটু কম আছে, সেই জায়গাগুলো কি আইডেন্টিফাই করা যাবে? সম্ভব? সম্ভব না। তখন প্রিন্সিপালের নীতি বলছে টেস্ট এমন ভাবে হওয়া উচিত, এমন ভাবে ইভ্যালুয়েশন করা উচিত যাতে শিক্ষার্থীদের মধ্যে রিমেডিয়াল জায়গাগুলোকে শনাক্ত করা যায়। আর দেখো তোমাদের যেগুলোকে বলো বা শিক্ষার্থীরা যে সমস্ত কথাগুলোকে বলে সেগুলো কি ঠিক? নিশ্চয়ই ঠিক না, কারণ তোমরা সবাইকে নাম্বার দিয়ে দাও, কেন? কারণ প্রিন্সিপালের যে এই যে ইভ্যালুয়েশনে মূল প্রিন্সিপালের কথাই আছে ডায়াগনস্টিক আর রিমেডিয়াল নেচার, মানে শিক্ষার্থীদের যাতে দুর্বল জায়গাগুলোকে আইডেন্টিফাই করা যায় একটা ইভ্যালুয়েশনের মাধ্যমে। তাহলে সবাইকে নাম্বার দিয়ে দিলে কি সেই জায়গাটাকে করা সম্ভব হবে? নিশ্চয়ই হবে না। তাহলে যে ভাবনাগুলো তোমরা ভাববে সেগুলো কি নিশ্চয়ই সঠিক নয়। আর কি বলেছে? ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। একদম টেস্ট যেটা হবে সেটা যেন একদম ন্যায়সঙ্গত এবং স্বচ্ছতা থাকে, সেক্ষেত্রে যেন সমস্ত স্টুডেন্ট যারা একদম ইকুয়ালি সেটার মধ্যে সুযোগ সুবিধা পায় এবং ক্লিয়ার যেন তার ক্রাইটেরিয়া, একটা যে টেস্ট আমরা নেব ইভ্যালুয়েশন করবো, ক্লিয়ার স্পেসিফিক ক্রাইটেরিয়া যেন সবার ক্ষেত্রে সেটাকে একদম স্বচ্ছতা পরিষ্কার ভাবে থাকে। আর কি বলছে? মোটিভেশনাল প্রিন্সিপাল। মোটিভেশনাল প্রিন্সিপাল মানে এমন ভাবে ইভ্যালুয়েশন করব আমরা যাতে কোনো শিক্ষার্থী ডিমোটিভেট না হয়, হীনমন্যতা না হয়, প্রত্যেক শিক্ষার্থী যেন সেটার মধ্যে থেকে একটা উৎসাহ বা প্রেরণা তাদের মধ্যে যেন জাগ্রত হয়। এই হচ্ছে মূলত প্রিন্সিপাল অফ ইভ্যালুয়েশন। এখন প্রসেস অফ ইভ্যালুয়েশন, এই যে ইভ্যালুয়েশন করব তার একটা সঠিক প্রসেস তো আমাদেরকে মেনে করতে হবে। ও আমি যদি ইচ্ছে হলো আমি প্রিন্সিপাল, আমি তো স্যার নীতি ফিতি সব জানি, আমাকে ভাই এই নীতি মেনে আমাকে প্রিন্সিপাল করতে হবে, সেটা করবো কিভাবে? তার পদ্ধতি কি? এবং সেই পদ্ধতি বলতে গেলে সেটাকে কি করবে হবে? স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক প্রসিডিওর ফলো করতে হবে, যার ফলে টু মেজার, ইন্টারপ্রিট অ্যান্ড ইমপ্রুভ করবে পারফরমেন্স। সেই স্টেপ গুলো কি? এক, স্টেপ ওয়ান, প্ল্যানিং অ্যান্ড ডিফাইন অবজেক্টিভ। আমাকে একদম কোনো কিছুকে মূল্যায়ন করার আগে আমরা কোন বিষয়ে মূল্যায়ন করা হবে তার পরিষ্কার একদম উদ্দেশ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ,
হোয়াট টু ইভ্যালুয়েট, কি মূল্যায়ন করব সেটা যদি আমি নাই জানি, তাহলে আমি কি করে কি ইভ্যালুয়েশন করব? তাহলে সবার আগে এটা করতে হবে। 2 নম্বর কি করতে হবে? সিলেকশন সুইটেবল টেস্ট অর টুল। আমি সবার আগে কি প্ল্যানিং করলাম, কি নির্ধারণ করতে চাইছি, তার জন্য আমাকে কি করতে হবে? উপযুক্ত টুল, প্রসেস, প্রসিডিওর যাই বলি না কেন, সঠিক টেস্ট নির্ধারণ করতে হবে। সেই টেস্টটা কেমন হবে? ভ্যালিড হবে, রিলায়েবল হবে এবং ফেলিসিবল হবে। তারপরে কি করতে হবে? 3 নম্বর স্টেপ, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টেস্ট, যাতে সেই টেস্টটা খুব স্বল্প সময়ের মতো নির্দিষ্ট কতগুলো নীতির উপর ভিত্তি করে যাতে পরীক্ষাটি খুব কম সরঞ্জামে, কম জায়গায় সুন্দরভাবে সেটাকে স্মুথলি সেটাকে পরিচালনা করতে হবে যাতে সঠিকভাবে ফলাফল দেয়। তারপরে কি করতে হবে? স্কোরিং এন্ড রেকর্ডিং, সেখান থেকে কি করতে হবে? শিক্ষার্থীদের সঠিক পারফরমেন্স গুলোকে পরিমাপ বা সেগুলোকে সংরক্ষণ করতে হবে। তারপরে 5 নম্বর কি? ইন্টারপ্রিট অফ দ্য রেজাল্ট, সেই যে তুমি যে পারফরমেন্স গুলো পরিমাপ করলে তার এগেনস্টে ফলাফল গুলোকে তোমাকে নির্ধারণ করতে হবে। সেই মানদণ্ডে যে স্পেসিফিক যে নর্মস, তার এগেনস্টে শিক্ষার্থীদের নর্মস, শিক্ষার্থীদের যে পারফরমেন্স সেটাকে তুমি কম্পেয়ার করবে, করে শিক্ষার্থীদের দুর্বল জায়গাগুলোকে আইডেন্টিফাই করবে, করে কি করবে? ডিসিশন মেকিং এন্ড ফিডব্যাক, সেখান থেকে শিক্ষার্থীদের উন্নতির পরামর্শ দেবে এবং তাদের যে পাঠ্যক্রম বা তোমার যে লার্নিং প্রসেস বা ট্রেনিং প্রসেস সেগুলোকে তুমি ডেভেলপ করবে। আবার পুনরায় কি করবে? পুনরায় পুনর্মূল্যায়ন, রিএভ্যালুয়েশন করতে হবে। পুনরায় সেগুলোকে যাচাই করার পর শিক্ষার্থীর মধ্যে আরো কতটা ডেভেলপ হয়েছে কিনা সেটাকে যাচাই করতে হবে। সংক্ষেপে যদি আমরা বলি, ফার্স্ট হচ্ছে ডিফাইন, উদ্দেশ্যকে নির্ধারণ করব, তারপরে কি করব? সিলেক্ট, সঠিক টেস্ট নির্ধারণ করব, সেই টেস্টকে এবার পরিচালনা করব, স্কোর করব, রেকর্ড করব, সেখানে রেজাল্ট ফলাফল বিশ্লেষণ করব, প্রোভাইড ফিডব্যাক দেব, রিএভ্যালুয়েশন করব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইউনিট 1। বলো ইউনিট 1 থেকে কোনো প্রবলেম? বেশ, এবার আমরা আসবো যেটা সেটা হচ্ছে আমাদের ইউনিট 2, criteria of selecting an appropriate test and administration of the test program। এখন আমরা এতক্ষণ ধরে টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন পড়ছিলাম। এবার আমরা যেটা পড়বো ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট, যেটাকে আমরা বলি না কেন। এখন এই যে টেস্ট, মেজারমেন্ট, শিক্ষার্থীদের আমরা যেটা মূল্যায়ন করব, এই জায়গাটা যদি আমরা সঠিক টেস্ট আমরা যদি না নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু আমরা যেটা পরিমাপ করতে চাইছি, ওই যে আমাদের যে অবজেক্টিভকে আমরা যেটা মেজারমেন্ট করতে চাইছি, সেই মেজারমেন্ট আমাদের কিন্তু ভুল হওয়ার প্রবণতা থাকবে। এখন একটা ভালো টেস্ট আমরা কিভাবে নির্বাচন করব, তার কি কি কোয়ালিটি থাকা দরকার সেটা আমাদেরকে জানা দরকার। সবার আগে আমাদের মধ্যে ফার্স্ট কোয়ালিটি হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে একদম আমি কি মেজার করতে চাইছি, আমি যেটা মেজার করতে চাইছি আমার টেস্ট কি সেটা মেজার করছে, এটা হচ্ছে ভ্যালিডিটি, ভ্যালিড কিনা। অর্থাৎ আমি যে টেস্টটাকে নেব, ধরো একটা স্পিড মাপার জন্য আমি কোনো একটা 100 মিটার 50 ইয়ার ড্যাশ আমি নেব। আমার এই 50 ইয়ার ড্যাশটা কি আমাকে সঠিকভাবে স্পিডটাকে মেজার করবে? যদি মেজার করে তাহলে ভ্যালিড, যদি না মেজার করে তাহলে কি হবে? সেই টেস্টটা কখনোই ভ্যালিড না। সেই জন্য বলেছে মেজার হোয়াট ইজ ইন্টেন্ডেড টু মেজার, অর্থাৎ ভ্যালিডিটি রেফার্স টু দ্য ডিগ্রি টু হুইচ এ টেস্ট মেজার হোয়াট ইজ ক্লেম টু মেজার। অর্থাৎ আমরা যেটা পরিমাপ করার দাবি করছি সেটা কি আসলেই সেই টেস্টটা পরিমাপ করছে কি না, যদি করে সেটাই ভ্যালিডিটি বা বৈধতা। এক্সাম্পল কি বলেছে? if the test is designed to measure endurance it should be truly assess endurance। আমি যদি করে এন্ডুরেন্স বা স্পিড বা এজিলিটি মেজার করা যাই করি না কেন, সেটা কি সঠিকভাবে সেটাই মেজার করছে? নট স্ট্রেংথ অর স্পিড, সেটা তো অন্য কিছু মেজার করছে না। তো সেটাই হচ্ছে ভ্যালিড। অর্থাৎ আমি যেটা মেজার করতে চাইছি সেটাই টেস্টটা যদি মেজার করে তাহলে সেটা ভ্যালিড টেস্ট, না করে সেটা তাহলে ভ্যালিড নয়। এখন এই ভ্যালিড টেস্টের আবার কতগুলো প্রকারভেদ টাইপস আছে, সেগুলোকে ভালো করে জানো। ফার্স্ট কি? কন্টেন্ট ভ্যালিডিটি। কন্টেন্ট ভ্যালিডিটি মানে কি? একদম যে আমাদের যে টেস্টটা বিষয়ে মাপার জন্য তৈরি করা হয়েছে, সেই টেস্টের যে সমস্ত অন্য অন্য আনুষঙ্গিক যে দিকগুলো আছে, যে সমস্ত দিকগুলো সেই টেস্টটা সঠিকভাবে সেইগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না। যেমন ধরো একটা ভলিবলের স্কিল টেস্ট, আমরা এর মধ্যে ভলিবল স্কুলের মধ্যে কি কি আছে? সার্ভিং আছে, পাসিং আছে, স্পাইকিং আছে, ব্লকিং আছে, নট জাস্ট ওয়ান স্কিল। তাহলে এমন ভাবে আমি টেস্টার কোনোটা স্কিল টেস্ট ভলিবলের আমি করব যাতে করে এই সমস্ত দিকগুলোকে সেখানে মেজারমেন্ট করে, তখন তো আমি তাকে বলবো যে ভলিবল স্কিল টেস্ট। এবং শুধু যদি পাসিং স্কিল হয়, পাসিং স্কিল দিয়ে কি আমি ভলিবল স্কিল টেস্ট বলতে পারবো?
তাহলে একটা টেস্ট আমি যখন নেব তার আনুষঙ্গিক যে অন্য সমস্ত গুণাবলীগুলো আছে সেই গুরুত্বপূর্ণ দিকগুলো সঠিকভাবে সেই টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটাকে দেখতে হবে। সেটাকেই বলা হয় কন্টেন্ট ভ্যালিডিটি। কন্টেন্ট ভ্যালিডিটি কিভাবে সেটাকে এনশিওর করব? এক্সপার্টদের ওপিনিয়ন নেব, সিলেবাসকে অ্যানালিসিস করব, কভারেজ করব অল রিলেভেন্ট আইটেম। এরপরে আছে ক্রাইটেরিয়ান রিলেটেড ভ্যালিডিটি। ক্রাইটেরিয়ান রিলেটেড ভ্যালিডিটি মানে কি? অর্থাৎ এই যে আমরা পরীক্ষা বা যে টেস্ট থেকে আমরা যে যে রেজাল্টটাকে পাবো, যে ফলাফলটাকে পাবো, সেই ফলাফল সেটাকে কোনো বাইরের পারিপার্শ্বিক কোনো মানদণ্ডের সাথে বা কোনো মানের সাথে, কোনো রেফারেন্সের সাথে কতটা যুক্তিপূর্ণ। আমি যে টেস্টটা থেকে যে রেজাল্টটা পাওয়ার আমার প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে সেটা বাস্তবের সাথে কতটা যুক্তিসম্মত, সেটাকে আমরা কি বলবো? ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। এই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে কি কনকারেন্ট ভ্যালিডিটি আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি। কনকারেন্ট ভ্যালিডিটি কি বলবো? যখন কোনো একটা টেস্টকে, একটা নির্দিষ্ট কোনো টেস্ট তার নির্দিষ্ট মানদণ্ড ধরো একই সময়ে নেওয়া হচ্ছে, ধরো একটা স্ট্রেংথ মেজারমেন্ট করার জন্য আমি কোনো একটা ল্যাবরেটরি টেস্ট নিলাম, আবার আমি পুশ আপ টেস্ট নিলাম, এই দুটো টেস্ট যখন একই সময়ে কন্ডাক্ট করা হচ্ছে তখন আমরা কি বলবো? কনকারেন্ট ভ্যালিডিটি। আর প্রেডিক্টিভ ভ্যালিডিটি কখন বলবো? প্রেডিক্ট মানে কি আমাকে কোনো ভবিষ্যৎ পূর্ব পরিকল্পনা করবে। একটি টেস্ট যখন আমাকে ভবিষ্যতের কোনো পূর্বাভাস দেবে, ধরো আজকে কোনো একটা ছাত্রর আমি কোনো একটা ফিটনেস বা কোনো একটা স্পিডের টেস্ট নিলাম, নেওয়ার পর আমি তার ভবিষ্যতে বলছি কি না সেই ছেলেটা ভবিষ্যতে স্প্রিন্টিং এর ক্ষেত্রে বা এন্ডুরেন্সের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারবে, প্রেডিক্ট করছি ফিউচার, তখন তাকে আমরা বলবো কি প্রেডিক্টিভ ভ্যালিডিটি। এরপরে যেটা আরেকটা ভ্যালিডিটি আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। কনস্ট্রাক্ট ভ্যালিডিটি মানে কি? ধরো যে টেস্টগুলোকে আমি নিচ্ছি, একটা টেস্ট আমরা যখন নেব আর সেই টেস্টের তো শুধুমাত্র ফিজিক্যাল এবিলিটি বা পারফরমেন্স যখন আমি কোনো মেজার করব, শুধু তার পারফরমেন্স মেজার করতে গেলে তার তো সাইকোলজিক্যাল মেন্টাল এবিলিটি গুলোকেও তো সেগুলোকে তার মধ্যে নির্ভর করে তার পারফরমেন্সের উপর। এখন সেই টেস্টগুলো সেই দিকগুলোকে সঠিকভাবে মাপার কথা বলছে কিনা সেইটা হচ্ছে কি বলবো? কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। তাকে বলবো কি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। ধরো ইন এজিলিটি টেস্ট, এজিলিটি টেস্ট, এই যে এজিলিটি টেস্টের মধ্যে আমরা কি করব? নট স্পিড অ্যান্ড কোঅর্ডিনেশন। মানে হচ্ছে এই যে এজিলিটি টেস্ট আমরা এজিলিটি মেজার করবো, তার জন্য আমরা কি লিখবো? 10 × 4 মিটার শাটেল রান। এখন সেই 10 × 10 মিটার শাটেল রান মেজার মাধ্যমে আমি এজিলিটিটাকে মেজার করছি। তাহলে এই যে এজিলিটির যে গুণাবলী গুলো আছে, এজিলিটি কি? চেঞ্জ দ্য ডাইরেকশন কুইকলি অ্যান্ড এফিশিয়েন্ট, মানে যে কোনো মুভমেন্টের ডাইরেকশন আমরা চেঞ্জ করবো এফিশিয়েন্টলি এবং কুইকলি। এখন এই এজিলিটি আমি যেগুলোকে মেজার করছি সেই টেস্টটা কি সঠিকভাবে এজিলিটির গুণগুলোকে মেজার করছে? যদি মেজার করে থাকে সেটাকে বলবো কনস্ট্যান্ট ভ্যালিডিটি। আবার আরেকটা প্রশ্ন বারবার তোমাদের এইখান থেকে আসে, ফেজ ভ্যালিডিটি। ফেজ ভ্যালিডিটি মানে কি? একটা অনেকবারই প্রশ্ন আসছে, অনেকের মধ্যে কনফিউশন থাকে। ফেজ ভ্যালিডিটি মানে সিম্পল জিনিস, যে টেস্টটা আমরা অনেক সময় বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখে মনে হবে যে না এই টেস্টটা দিয়ে এইটা মেজার করছে। বা তোমরা যখন কোনো কিছু অনেক সময় বলো স্যার আমি তো এই এতক্ষণ ধরে এই কাজটা করলাম, আমাকে তো সঠিক রেজাল্ট পেলাম না, একদম বাইরের মানে একদম দৃষ্টি দিয়ে দেখলে মনে হবে যে না এই টেস্টটা ঠিক ওই কাজটাকেই মেজার করার জন্যই করছে। যেমন ধরো আমরা 50 ইয়ার স্পিড যদি মেজার করি, কারণ যদি 50 ইয়ার আমরা টেস্ট নিই, তাহলে বাইরে থেকে দেখে মনে হবে যে না এটা তো দৌড়ানোর জন্য স্পিড মেজার করার জন্য এই টেস্টটাকে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফেস ভ্যালিডিটি। যদিও এর কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, এটা শুধুমাত্র একটা অবজারভেবল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ফেস ভ্যালিডিটি। এই জন্য বলেছি নট এ সায়েন্টিফিক বাট ইম্পর্টেন্ট ফর মোটিভেশন আর অ্যাকসেপ্টেন্স ফর দ্য টেস্ট বাই পার্টিসিপেন্ট। যারা অংশগ্রহণ করবে তাদের একটা মোটিভেশনের উপর ডিপেন্ড করছে। এর ঠিক অপোজিট, এই ফেস ভ্যালিডিটির অপোজিট হচ্ছে লজিক্যাল ভ্যালিডিটি। লজিক্যাল ভ্যালিডিটি মানে কি? এই যে পরীক্ষার যে পদ্ধতি, আমরা যে টেস্টগুলোকে নেব তার যে প্রসিডিওর, তার যে কনসেপ্ট মানে বিষয়বস্তু, সেগুলো কতগুলো যুক্তিসম্মত ভাবে সেগুলোর সাথে কতগুলো দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। কারণ এখানে কি বলো যে এই যে আমি কি কারণে সেটাকে মেজার করছি, ধরো মেজারিং এজিলিটি বাই শাটেল রান টেস্ট, লজিক্যালি ভ্যালিড অর নট ভ্যালিড, কারণ বিকজ এজিলিটি ইনভলভ র্যাপিডলি ডাইরেকশন চেঞ্জ।
এটাকে কিন্তু দেখে একটা ফেস ভ্যালিডিটি ছিল কি, আমি বাইরে থেকে দেখে মনে হচ্ছে এই টেস্টটাই মেজার করছে, এ লজিক্যালি প্রমাণ করতে চাইছে না এই মাধ্যমে এই টেস্টটাই মেজার হচ্ছে। সেই জন্য দেখো ডিফারেন্স উইথ ফেস ভ্যালিডিটি অ্যাপিয়ারেন্স বেসড, অ্যাপিয়ারেন্স আমি কিছু ভাবছি, এটা কি লজিক্যালি ভ্যালিড ফর রিজন বেসড, একদম রিজন বেসড একদম। এরপরে যেটা আছে এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি, এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালিডিটি মানে কি, এই যে আমরা যে টেস্টটাকে নেব সেখান থেকে যে ফলাফলগুলো পাবো সেই ফলাফলগুলো অন্য কোনো উপাদানের দ্বারা প্রভাবিত হচ্ছে কি না, অন্য কোনো প্রভাবিত হচ্ছে কিনা সেদিকে যাচাই করছে, আমাকে বলবো এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালিডিটি। এখানে কি বলেছে, এখানে একটা উদাহরণ দেখো, ইফ দ্য মোটিভেশন অর ফ্যাটিক এফেক্ট দ্য পারফরমেন্স ডিউরিং এ টেস্ট, এই যে মোটিভেশন এবং ফ্যাটিক এই দুটো উপাদান কি পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, যখন আমি কোনো টেস্ট নেব তখন কি বলবো, টেস্ট দেন দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি ডিক্রিজ। যদি এইগুলোকে ঠিকভাবে আমরা মেনটেন না করতে পারি, একটা টেস্টের মধ্যে সঠিকভাবে কন্ট্রোল বা রেগুলেট না করতে পারি, তাহলে কি হবে, এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালিডিটি কি হবে, ডিক্রিজ, কমে যাবে। এটাই হচ্ছে ভ্যালিডিটি টাইপস, সিম্পল। এরপরে আসছে কি রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি আমরা কখন বলবো, বারবার কোনো টেস্ট নিলে যখন একই ফলাফল দেয় কিনা, তার আমার তো নির্ভরযোগ্যতা কখন বাড়বে, রিলায়েবিলিটি কখন হবে, যখন বারবার একই আমি ফলাফল পাবো, একই রেজাল্ট পাবো, তখনই তাকে বলবো যে টেস্টটা রিলায়েবল। এখন উদাহরণ আমরা কি বলি, ধরো 100 মিটার স্প্রিন্ট বা 50 ইয়ার্ড ড্যাশ, আমরা যখন দুবার একটা কোনো অ্যাথলিটকে আমরা দেবো মোর অর লেস একদম সিমিলার রেজাল্টই পাবো, তখন আমরা তাকে বলবো কি এই টেস্টটা রিলায়েবল, এই টেস্টটা রিলায়েবিলিটি আছে। এখন এর কতগুলো টাইপস আছে, সেগুলো কি কি, টেস্ট রিটেস্ট লাইবিলিটি। রিটেস্ট লাইবিলিটি আমরা কখন বলবো, যখন একই পরীক্ষা, একই সেম পরীক্ষা যখন দুটি ভিন্ন আলাদা আলাদা সময়ে নেওয়া হবে, তখন যখন দুটি আলাদা আলাদা সময় নেওয়া হবে এবং দুটি ফলাফলের মধ্যে যখন কোরিলেশন করা হবে, তখন আমরা তাকে কি বলবো, রিলায়েবল, নির্ভরযোগ্য। এবার ধরো তোমার ওজন সকালে নেওয়া হলো, দুপুরে নেওয়া হলো, বিকালে নেওয়া হলো, একই রেজাল্ট পাবো, সেই জন্য বলো কি টেস্ট রিটেস্ট, পুনরায় সেটাকে টেস্ট নিচ্ছি, সেটাকে কি বলবো, রিলায়েবল। যদি না পাওয়া যায় তাহলে রিলায়েবল নয়। প্যারালাল অর অল্টারনেটিভ ফর্মস অফ রিলায়েবিলিটি। প্যারালাল অল্টারনেটিভ ফর্ম মানে কি, যখন একই পরীক্ষা দুটি সমান গ্রুপের মধ্যে, দুটো আলাদা আলাদা গ্রুপ বা গোষ্ঠীর মধ্যে যখন পরীক্ষা করব, যখন পরীক্ষার ফলাফল যখন উভয়ের মধ্যেই একই রকম আসবে, অর্থাৎ দুটোর মধ্যে যখন রিলেশনশিপ করব যখন একই রকম আসবে, তখন আমরা তাকে বলবো হ্যাঁ প্যারালাল বা অল্টারনেটিভ ফর্মস অফ রিলায়েবিলিটি। স্প্লিট হাফ রিলায়েবিলিটি। স্প্লিট হাফ মানে এই একটা পরীক্ষায় তোমার অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো পরীক্ষায় অংশ থাকে, সেই যে প্রশ্নের অংশগুলো বা সেই পরীক্ষার সমান ভাবে যদি ধরো দুটো ভাগে ভাগ করি, ধরো তোমাদের 50 নম্বরের পরীক্ষা বা 100 নম্বরের পরীক্ষা, সেগুলোকে যদি দুটি ভাগে আমি ভাগ করি, উভয় অংশের ফলাফলগুলোকে যদি আমি আলাদাভাবে যাচাই করে তাদের মধ্যে কোরিলেশন করি, তখন যদি একই রকম কাছাকাছি যদি উত্তর আসে, তাহলে কি করব, তাহলে তখন সেটা স্প্লিট হাফ রিলায়েবিলিটি হবে। কোরিলেশন হলে তাহলে কি হবে, রিলায়েবিলিটি ভালো, আর যদি কোরিলেশন না হয় তাহলে কি হবে, রিলায়েবল নয়। এর আছে কি ইন্টাররেটার রিলায়েবিলিটি। ইন্টাররেটার রিলায়েবিলিটি মানে কি, মানে একই পারফরমেন্স বিভিন্ন পরীক্ষক মিলে যখন পরীক্ষা নেবে, বিচারক যখন নাম্বার, ধরো একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, যখন বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ এক্সামিনার দেখলে একই উত্তর হবে, যদি একটা সাবজেক্টিভ প্রশ্ন যখন ভ্যারাইটিস টিচার দেবে তখন কি হবে, রিলায়েবিলিটি কমে যাবে, কারণ তখন স্কোরের নাম্বারের উপর ডিফারেন্স হবে, তাকে বলছে ইন্টাররেটার রিলায়েবিলিটি। আবার বলছে ইন্ট্রারেটার রিলায়েবিলিটি। ইন্টাররেটার রিলায়েবিলিটি মানে কি, ইন্টাররেটার রিলায়েবিলিটি হচ্ছে যখন আমরা ধরো এই the consistency of a score given by same evaluator at different times for the same purpose। আচ্ছা, যখন একটা কোনো স্কোরকে ইভ্যালুয়েট করবে ডিফারেন্ট আইটেম যেগুলো থাকবে, যে পরীক্ষার আইটেম গুলো বা পারফরমেন্স গুলো, যখন একই যখন সেম ইভ্যালুয়েটর একবার যখন স্কোর করছে, সেই স্কোর গুলোকে যখন পরবর্তীতে আবার যখন সেটা স্কোরটাকে করছে, যদি সেই একই পরীক্ষক যখন দুটি সময়ের উত্তর যদি একই রকম আসে, তখন সেটা কি হবে, ইন্টাররেটার রিলায়েবিলিটি। যদি একই রকম না আসে তাহলে কি হবে, রিলায়েবিলিটি ডিক্রিজ হয়ে যাবে। এর মধ্যে আছে ইন্টারপার্সোনাল কনসিস্টেন্সি। ইন্টারপার্সোনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি কি, যখন একই পরীক্ষায় বিভিন্ন যখন ভ্যারাইটিস টাইপস অফ প্রশ্ন বা ভ্যারাইটিস টাইপ অফ যখন যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ভেরিয়েবল গুলো যদি সঠিকভাবে একই দিকে সক্ষমতা পরিমাপ করে,
মানে যে সমস্ত কতগুলো ধরো একটা ফিটনেস টেস্ট, সমস্ত অনেকগুলো স্পিড, এজিলিটি, ধরো আপার ইউ ফিটনেস টেস্ট, সেখানে কি হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট মিলে একটা আপার ইউ ফিটনেস তৈরি হচ্ছে। তাহলে সেই যে ভেরিয়েবল গুলো, সেই যে সেই কম্পোনেন্ট গুলো কি করছে, একটা নির্দিষ্ট কোনো সক্ষমতাকে প্রকাশ করছে বা ওভারঅল একটা ফিটনেস কম্পোনেন্ট গুলোকে প্রকাশ করছে, এবং সেগুলোকে যদি আলাদা আলাদা করে মেজার করে তাদের মধ্যে যদি রিলেশনশিপ তৈরি করে দেখা যায়, তাহলে সেটাকে বলবো আমরা কি ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি। ইন্টারনাল মানে যে সমস্ত আভ্যন্তরীণ বিষয়গুলোকে আছে তাদের মধ্যে কতটা সামঞ্জস্য আছে। এরপরে আসে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানেই তোমাদের আগে বলেছিলাম যে কোনো পক্ষপাতিত্বহীন, কোনো বায়াসনেস করা যাবে না, কোনো ওপিনিয়ন কোনো কিছু থাকবে না, তখন আমরা তাকে বলবো কি অবজেক্টিভিটি। এই যে যেমন ধরো যখন কোনো পারফরমেন্স দুটো আলাদা আলাদা ভিন্ন কোনো যদি ইভলিউটার সেটাকে ইভলিউশন করে, তখন একই ফলাফল যখন আমরা পাবো, তখন সেটা যদি একই ফলাফল পায় সেটা কি হবে অবজেক্টিভিটি। ধরো একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন 10 রকম এক্সামিনারকে দেওয়া হলো, একই রকম উত্তর পাবো, তার মানে কি সেখানে যে সাবজেক্টিভ বা যে ইভলিউটার তার বায়াসনেসের কোনো জায়গা নেই, তখন সেটা বলবো অবজেক্টিভিটি। টেস্ট আমরা যখন কোনো কিছুকে ছাত্রদের উপর ছাপাবো, মাথায় রাখতে হবে সেই টেস্টের জন্য তার কোনো এক্সামিনারদের পক্ষপাতিত্ব করার কোনো জায়গা না থাকে। নর্মস মানে কি, যেন একটা নির্দিষ্ট মানদণ্ড যেন সেই টেস্টের আগে থেকে করা থাকে, যে মানদণ্ডের উপর আমি সেই পরীক্ষার ফলাফলকে তুলনা করতে পারবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি মানে কি, একটা টেস্টটা এমন ভাবে হবে যেন তার একটা সুস্পষ্ট ধারণা থাকে, যাতে সেটাকে সুন্দরভাবে স্বল্প সময়ের মধ্যে এবং পরিচালনা করার জন্য খুব সহজ এবং সাধ্য হয়। আর কি আছে ইকোনমি। ইকোনমি মানে পরীক্ষাটি যাতে খুব কম খরচে কম সরঞ্জামের সাহায্যে সেটাকে যেন সম্পূর্ণ করা সম্ভব হয়, সেদিকেও মাথায় রাখতে হবে। আর স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি, একটা ভালো টেস্ট অবশ্যই এমন হওয়া উচিত যাতে একটা ভালো শিক্ষার্থী এবং একটা কমা শিক্ষার্থী দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে, তখন আমরা তাকে বলবো স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে দেখো একটা ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্টের কতগুলো দিকে আমাদের মাথায় রাখতে হবে: ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি, নর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি, ইকোনমি, স্ট্যান্ডার্ডাইজেশন। এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে কিন্তু একটা টেস্ট এর ভালো টেস্ট আমরা তখন তাকে বলতে পারবো। এরপরে কিভাবে এই টেস্টটাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন করব, পরিচালনা করব, তার জন্য কি দরকার? ফার্স্ট, প্ল্যানিং দ্য টেস্ট প্রোগ্রাম। আমাদেরকে প্রোগ্রামগুলোকে প্রোগ্রাম করতে হবে যে আমি কি উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য মতো আমাদের বিষয়বস্তু, তার যে সময়সূচি, তার যে সরঞ্জাম, তার যে নিরাপত্তামূলক ব্যবস্থা, সেগুলোকে সবার আগে নির্ধারণ করতে হবে। তারপরে কি করতে হবে? সিলেকশন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট, উপযুক্ত আমাদের টেস্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি করতে হবে? প্রিপারেশন ফর পার্টিসিপেশন, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য তাদেরকে সময় দিতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষার্থীদের সঠিকভাবে নির্দেশনা দিতে হবে, সঠিক সরঞ্জামের ব্যবহার করতে হবে, বাইরে থেকে কোনো আঘাত না আসে, সঠিকভাবে সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন করার পর সঠিকভাবে স্কোর রেকর্ড করতে হবে। তারপরে কি হবে? ইন্টারপ্রিটেশন এন্ড ফিডব্যাক নিতে হবে, এবং লাস্টে রিটেস্ট এবং ফলো আপ। রিটেস্ট এন্ড ফলো আপ মানে কি, ধারাবাহিকভাবে সেটাকে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা করতে হবে, তাদের অগ্রগতিকে মূল্যায়নের পরীক্ষা করতে হবে। সিম্পল। এরপরে ইউনিট 3 তে যেটা আছে, টাইপস অফ টেস্ট, কনস্ট্রাকশন আর স্ট্যান্ডার্ড নলেজ এন্ড স্কিল টেস্ট। এখন আমাদের যে শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনে ভ্যারাইটিস টাইপস অফ টেস্ট আছে, আমরা সেগুলো যদি ক্যাটাগরি অনুযায়ী যদি আমি কোথাও ভাগ করছি, দেখো ফিজিক্যাল ফিটনেস টেস্ট, আমি সিম্পল এখানে একটা নাম দিয়েছি কারণ এগুলো তোমাদের পরবর্তী পার্টেই ইউনিটেই আছে। আপার ইউথ ফিটনেস টেস্ট, উদ্দেশ্য কি? জেনারেল ফিটনেস ফর স্টুডেন্ট। মোটর ফিটনেস টেস্ট, ব্যারোমোটর এবিলিটি টেস্ট, কি করে? ওভারঅল মোটর পারফরমেন্সকে মেজার করে। কার্ডিওভাস্কুলার ফ্রি এন্ডুরেন্স, প্রপার 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট, অ্যারোবিক ক্যাপাসিটি মেজার করে। মাসকুলার স্ট্রেংথ, পুল অ্যান্ড সিট আপ টেস্ট, এটা কি করে? আপার অ্যান্ড অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করে। ফ্লেক্সিবিলিটি, সিট অ্যান্ড ডিস টেস্ট, লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং ফ্লেক্সিবিলিটি মেজার করে। স্পিড, 50 ইয়ার ড্যাশ, স্প্রিন্টিং অ্যাবিলিটি মেজার করে। এজিলিটি, শাটল রান বা ইলিউশন এজিলিটি টেস্ট, ডাইরেকশনাল মুভমেন্ট অ্যান্ড কন্ট্রোল। ব্যালেন্স, স্টক স্ট্যান্ড টেস্ট, স্ট্যাটিক ব্যালেন্স। কোঅর্ডিনেশন, ওয়াল টস টেস্ট, হ্যান্ড আই কোঅর্ডিনেশন মেজার করে। স্কিল টেস্ট, কতগুলো নাম দেওয়া আছে, দেখো জনসন টেস্ট, ব্র্যাডি ভলিবল টেস্ট, এক্সেট্রা। স্কিল প্রফিসিয়েন্সি ইন স্পেসিফিক গেম, এগুলোকে মেজার করে। এখন এই যে টাইপস অফ টেস্ট ইন ফিজিক্যাল এডুকেশন, এগুলো মূলত এই যে কতগুলো আসপেক্ট বা কতগুলো জিনিসের উপর, একটা হচ্ছে তার যে ডোমেন,
উপর আমাদের যে ইভলিউশনে কতগুলো ডোমেন আছে, তারা হচ্ছে কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর, তার উপরে ভিত্তি করে ভাগ করা যায়। আবার কতগুলো উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়, আর কতগুলো ফরম্যাটের উপর ভাগ করা হয়, আবার অ্যাডমিনিস্ট্রেশনের উপর বেশ করে ভাগ করা যায়। আমরা যদি ফার্স্ট যে বেস্ট অন ডোমেন স্কিল এরিয়া, তার উপর ভিত্তি করে ধরো কগনিটিভ বা স্কিল টেস্ট, নলেজ টেস্ট। এখানে কি করে এই স্টেজে মূলত শিক্ষার্থীদের মধ্যে বেসিক নলেজ এবং তাদের যে কতটা আছে সেইগুলোকে মেজার করার বা তাদের মধ্যে ধারণা কতগুলোকে সেগুলোকে মেজার করে মূলত এই কগনিটিভ স্টেজে। সাইকোমোটর স্কিল টেস্টে কি করে মূলত তাদের দক্ষতাগুলোকে মেজার করে, তাদের মোটর দক্ষতা হতে পারে, শারীরিক দক্ষতা হতে পারে, স্কিল দক্ষতা হতে পারে, সেগুলোকে মেজার করে। অ্যাফেক্টিভ বা অ্যাটিটিউড টেস্ট, এখানে কি হতে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন প্রকার সাইকোলজিক্যাল মোটিভেশন, ইন্টারেস্ট, টিম স্পিরিট, স্পোর্টসম্যানশিপ, ফেয়ারনেস, এই দিকগুলোকে মেজার করে। আবার উদ্দেশ্যের উপর ভিত্তি করে কি ডায়াগনোসিস টেস্ট, যেখানে করে অ্যাচিভমেন্ট পারফরমেন্স টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, সিলেকশন টেস্ট, ফর্মাটিভ টেস্ট, সামাটিভ টেস্ট। আবার এই ফর্মাটিভ টেস্টের কতগুলো উদাহরণ দেখো এখানে দেওয়া আছে, রিটেন বা নলেজ টেস্ট, প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট, ওরাল বা ভাইভা ইত্যাদি টেস্ট। আবার কনস্ট্রাকশন অফ স্ট্যান্ডার্ড নলেজ টেস্টের মধ্যে কি কি আছে ডিফাইন, কিভাবে কনস্ট্রাকশন করবে একটা নলেজ টেস্টকে, সেখানে ফার্স্ট হচ্ছে অবজেক্টিভকে নির্ধারণ করব, টেস্ট আইটেমকে সিলেক্ট করব, সেখানে কতগুলো প্রশ্নাবলী তৈরি করব, ডিটারমাইন দ্য স্কোরিং সিস্টেম তৈরি করব, পাইলট স্টেট করব, ফাইনালাইজ করব। আর কিভাবে কনস্ট্রাকশন করব স্ট্যান্ডার্ডাইজ স্কিল বা প্র্যাকটিস টেস্ট, সেখানেও ফার্স্ট কি অবজেক্টিভকে সবার আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। সেই মতো করে তার সিলেক্ট আইটেম আমরা সিলেক্ট করব, তার স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউরকে নির্ধারণ করব, তার সঠিক স্কোরিং প্রসিডিউর আমরা জানবো, পাইলট একটা এক্সাম আমরা করব, পাইলট স্টাডি করব, তারপর একটা নর্ম বা ফাইনালাইজ করব। ক্লিয়ার? এইবার এই এমসিকিউ গুলোতে আসবো, এমসিকিউ গুলোতে আসার আগে আমাদের আর একটা ছোট্ট পার্ট আছে, সেটাকে আমরা একটু বলি। উম, হুম, হুম। আরেকটা যেটা ছিল তোমাদের ইউনিট 5, যেটা টেস্ট অফ ফিটনেস কম্পোনেন্ট, তার যে ফিটনেস কম্পোনেন্টের মধ্যে স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্পিড, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেটিভ এবিলিটি, সেগুলোকে কিভাবে মেজার করবো, জাস্ট কতগুলো ছোট্ট কথা বলে বেরিয়ে যাবো। এখানে দেখো ফার্স্ট আমরা আসি যদি মেজারমেন্ট অফ স্ট্রেংথ। স্ট্রেংথ কাকে বলে? সিম্পল জিনিস, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ বাধার বিরুদ্ধে কাজ করার যে ক্ষমতা, তাকে আমরা স্ট্রেংথ বলবো। এখন শক্তির ধরন অনুযায়ী কি, আমরা এখানে কতগুলো শক্তি একটা টেবিলে দেখো ম্যাক্সিমাল স্ট্রেংথ বলেছি, মানে কি একবারের প্রচেষ্টায় আমরা সর্বাধিক বাধা অতিক্রম করার যে ক্ষমতা, তাকে আমরা ম্যাক্সিমাল স্ট্রেংথ বলবো। এখানে কিভাবে মেজার করবো, উদাহরণ ধরো বেঞ্চ প্রেস বা স্প্রেড, এটাকে মেজার করা হয় সাধারণত অন আর এম মেথড। অন আর এম মেথড, অন আর এম মিনস অন রিপিটেশন ম্যাক্সিমাম টেস্ট যাকে বলা হয়। এখানে কি দিয়ে মেজার করবো, কিলোগ্রাম দিয়ে। এক্সপ্লোসিভ স্ট্রেংথ কাকে বলবো আমরা? বিস্ফোরক শক্তি, সেখানে আমরা কাকে বলবো, যেখানে বাধার বিরুদ্ধে কাজ করব কিন্তু কত দ্রুত কাজ করব। স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। হ্যাঁ, কি করব, মিনিমাম পসিবল অফ টাইম, কত অল্প সময়ের মধ্যে আমি সর্বাধিক বাধা অতিক্রম করার ক্ষমতা, সেখানে আমরা কিভাবে মেজার করবো, স্ট্যান্ডিং বট জাম্প বা ভার্টিক্যাল জাম্প দিয়ে। আর স্ট্রেংথ এন্ডুরেন্স কাকে বলবো, দীর্ঘ সময় ধরে আমি কাজ করব, লং পিরিয়ড, সেগুলো কি ধরো পুশ আপ, সিট আপ। স্ট্যাটিক স্ট্রেংথ আমরা কাকে বলবো, স্ট্যাটিক স্ট্রেংথ যখন আমরা কোনো কিছু উইদাউট মুভমেন্ট আমরা যখন কোনো কাজ করব, সেটা কিভাবে মেজার করব, হ্যান্ড গ্রিপ, ডায়নামোমিটার সাহায্যে। রিলেটিভ স্ট্রেংথ আমরা কিভাবে মার্চ করব, রিলেটিভ স্ট্রেংথ রেশিও টেস্ট দিয়ে। এই নামগুলোকে শুধু জেনে যাবে আর তাদের ইউনিট গুলোকে জেনে যাবে। এবার ধরো আমরা আরো কিছু আছে, ধরো মাসকুলার স্ট্রেংথ, সেটা মেজার করার জন্য পুশ আপ, অ্যাবডোমিনাল কার্ল, স্কোয়াট, থাস্ট। মাসকুলার এন্ডুরেন্স 1000 মিটার দৌড়। ফ্লেক্সিবিলিটি, সিট অ্যান্ড ডিস্টেন্স। বডি মাস ইন্ডেক্স, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স যেটা হাইট ওয়েটের রেশিও দিয়ে মেজার করবো। ওয়েস্টিভ রেশিও, তার মাধ্যমে আমরা মেজার করার চেষ্টা, মানে মেজার করবো আর কি। আর এখানে কি আছে, পেশি শক্তি পরিমাপ, হ্যাঁ, পুশ আপ দিয়ে আমরা কি করব,
হ্যাঁ, শরীরের উপরের অংশে আর্ম, চেস্ট, শোল্ডার। টার্গেট কোন অংশের শক্তি মেজার করব? শরীরের উপরের অংশে, অ্যাবডোমিনাল কাল, পেটের অংশে। স্কোয়ার থা শরীরের নিম্ন অংশে, পুল আপ টেস্ট, আপার ব্যাক আর্ম, গ্রিপ স্ট্রেংথ, ফোরাম হ্যান্ড মাসেল মেজার করব। এরপরে যদি আমরা এন্ডুরেন্স আছে, এন্ডুরেন্স কি? এন্ডুরেন্স ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য এন্ডুরেন্স ইজ দ্য এবিলিটি of the body to sustain physical activity over a long period উইদাউট আন্ডার ফ্যাটিক। অর্থাৎ শরীরে অবসাদ আসবে না, এমন অবস্থায় দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, তাকে আমরা এন্ডুরেন্স বলবো। এই এন্ডুরেন্সের কতগুলো ধরন আমরা ভাগ করেছি। এক হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, সেটা কি দিয়ে মেজার করব? 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট, ওপার টেস্ট যাকে বলি, হারবার স্টেপ টেস্ট বা বিপ টেস্ট। মাসকুলার এন্ডুরেন্স কি দিয়ে মেজার করব? পুশ আপ টেস্ট, সিট আপ টেস্ট। লোকাল এন্ডুরেন্স কি দিয়ে মেজার করব? আনকাল টেস্ট, ওয়াল সিট টেস্ট। জেনারেল এন্ডুরেন্স, কোপার টেস্ট, বিপ টেস্ট। স্পিড এন্ডুরেন্স, রিপিটেড স্প্রিন্ট টেস্ট। অ্যানারোবিক এন্ডুরেন্স স্প্রিন্ট টেস্ট দিয়ে মেজার করব। অ্যারোবিক এন্ডুরেন্স 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট। এছাড়াও টাইপস অফ এন্ডুরেন্স টেস্টকে মূলত দুভাগে ভাগ করেছে। দেখো, একটা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স টেস্ট, যেটাকে মেজার করা যায় কি 12 মিনিট রান, হারবার স্টেপ টেস্ট, বিপ টেস্ট বা ইয়ো টেস্ট, যাই বলি না কেন। আর মাসকুলার এন্ডুরেন্স সিট আপ বা পুশ আপ দিয়ে মেজার করব। এরপর আসছে কি স্পিড। স্পিড মানে কি? একদম স্পিড ইজ দ্য এবিলিটি টু ওভার সার্টেন ডিস্টেন্স ইন শর্টেস্ট পসিবল অফ টাইম। অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করার যে ক্ষমতা, সেটা হচ্ছে কি রিয়াকশন স্পিড, হ্যাঁ, অ্যাক্সিলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, স্পিড এন্ডুরেন্স, মুভমেন্ট স্পিড। সেগুলোকে প্রত্যেকটা তার কতগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলোকে একবার বলা হয়ে গেছে তোমাদের টেস্ট স্পোর্টস ট্রেনিং এ, সেই জন্য আর বলছি না। এগুলো মেজার করবো কি 30 মিটার রেঞ্জ, অ্যাক্সিলারেশন স্পিড, 50 ইয়ার টেস্ট, ম্যাক্সিমাম স্পিড, 100 মিটার ম্যাক্সিমাম স্পিড, 4 into 10 মিটার স্পিড অ্যান্ড এজিলিটি, শাটল রান, ফ্লাইং 30 মিটার টেস্ট, টপ স্পিড। ফ্লেক্সিবিলিটি মানে কি? জয়েন্টের রেঞ্জ অফ মোশন, জয়েন্টে চলাচল পরিসরের ক্ষমতা। ফ্লেক্সিবিলিটি দুই প্রকার, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি যেমন যৌগিক স্ট্রেস, ডাইনামিক ফ্লেক্সিবিলিটি যেমন আর্ম সুইং। এখন সিট অ্যান্ড রিস্ট দিয়ে কি হয়? ফ্লেক্সিবিলিটি অফ লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং। শোল্ডার ফ্লেক্সিবিলিটি টেস্ট কি মেজার করবো? শোল্ডার জয়েন্ট ফ্লেক্সিবিলিটি। ব্যাক স্টেজ দিয়ে কি করবো? আপার শোল্ডার স্ট্রেস টেস্ট, টাং ফ্লেকশন টেস্ট, স্পাইনাল ফ্লেক্সিবিলিটি মেজার করবো। পরীক্ষায় আসতে পারে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি কি টেস্ট দিয়ে মেজার করবো? টাং ফ্লেকশন টেস্ট দিয়ে। ব্রিজ আপ টেস্ট কি করবো? স্পাইন অ্যান্ড হিপ ফ্লেক্সিবিলিটি টেস্ট মেজার করবো। টোটাস টেস্ট কি করবো? লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য ব্যবহার করবো। এখন ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য যন্ত্রের নাম কি? সিট অ্যান্ড ডিস বক্স বা ফ্লেক্সোমিটার যাকে আমরা বলি, বা মেজারিং টেপ, গনিওমিটার, ইয়ারডেক্স বা মিটার স্কেল ব্যবহার করতে পারি। ব্যালেন্স কি? ব্যালেন্স হচ্ছে দ্য এবিলিটি টু মেনটেন বডি পজিশন ওয়েদার স্টেশনারি, মানে স্ট্যাটিক অর মুভিং, অর্থাৎ ডাইনামিক, ওভার দ্য বেস অফ সাপোর্ট উইদাউট ফলিং। অর্থাৎ আমরা একটা স্থির অবস্থায় বা চলমান অবস্থায় শরীরের ভারসাম্যকে বজায় রাখার ক্ষমতাকে আমরা কি বলবো? ব্যালেন্স এবিলিটি। দুই প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক ব্যালেন্সের টেস্টের নাম কি? স্ট্যাটিক ব্যালেন্সের স্টক স্ট্যান্ড টেস্ট, আর হচ্ছে কি ফ্লেমিং ব্যালেন্স টেস্ট। আর ডাইনামিক ব্যালেন্স টেস্ট কিভাবে মেজার করবো? বিম টেস্ট, ওয়াই ব্যালেন্স টেস্ট। ও স্ট্যাটিক ডাইনামিক ব্যালেন্স টেস্ট করে ইরোর স্কোরিং সিস্টেম ব্যালেন্স টেস্ট। তার মাধ্যমে রিয়াকশন টাইম আমরা কাকে বলবো? কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে কত এফিসিয়েন্টলি কুইকলি সেটাকে রিয়াক্ট করতে পারছে, তার বেসিসে রিয়াকশন টাইমকে দেখো সিম্পল রিয়াকশন টাইম বলছি। সিম্পল রিয়াকশন টাইম আমরা কখনো বলবো? যখন একটা সিঙ্গেল শুধুমাত্র একটি স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে রিয়াক্ট করছে। চয়েস রিয়াকশন টাইম কি করবো? যেখানে স্টিমুলাস একাধিক এবং রেসপন্স সেখানে একাধিক থাকবে, তাকে আমরা চয়েস রিয়াকশন। ডিসক্রিমিনেশন রিয়াকশন আমরা কখনো বলবো? যখন বিভিন্ন স্টিমুলাসের মধ্যে থেকে শুধুমাত্র একটা স্টিমুলাসকেই রিয়াকশন দিতে হবে, তখন তাকে ডিসক্রিমিনেশন রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন অনেকটা চয়েস বেস রিয়াকশনের মধ্যে স্টিমুলাস এবং রিয়াকশন দুটোই জটিল, তার ভিতর মাল্টিপল ডিসিশন আমাদেরকে নিতে হয়। সিম্পল এখানে একটা ছক করে দেওয়া আছে, এটাকে তোমরা দেখে নেবে। এরপর আছে ধরো কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন আমরা কাকে বলি? কোঅর্ডিনেশন ইজ দ্য এবিলিটি টু ইউজ ইউর ডিফারেন্ট বডি পার্টস টুগেদার ফাংশন স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি। যখন সমস্ত বডি পার্ট গুলো একসাথে এবং সমন্বয়ে কোনো কাজ করবে, তখন আমরা তাকে বলবো কোঅর্ডিনেশন। এখানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, সেটা মেজার করবো কি? বল ক্যাচিং বা ব্যাডমিন্টন শট। আই ফুট কোঅর্ডিনেশন, ফুটবল কিকিং অর ড্রিবলিং। হোল বডি কোঅর্ডিনেশন, জিমনাস্টিক, রুটিং, ডান্সিং ইত্যাদি। এখানে কতগুলো টেস্টের নাম আছে। ওয়াল টস টেস্ট বা অল্টারনেটিভ হ্যান্ড ওয়াল টস টেস্ট, যাকে হ্যান্ড আই কোঅর্ডিনেশন মেজার করি। টাইম কত সবকিছু লেখা আছে। বল ক্যাচিং টেস্ট, রিয়াকশন এন্ড কোঅর্ডিনেশন। প্লেট ট্যাপিং টেস্ট, স্পিড এন্ড আপার লিম কোঅর্ডিনেশন। ফুট আই কোঅর্ডিনেশন দিয়ে মেজার করবো। আই ফুট কোঅর্ডিনেশন টেস্ট ইত্যাদি। এই হচ্ছে ইউনিট 5। এই হলো তোমাদের আজকের যে বিষয়, সেই বিষয়টা মূলত পড়ানো
এইবার এই বিষয় থেকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রিভিয়াস নেট সেট এবং এমপি স্টেটের কতগুলো সেটের প্রশ্ন এখানে করা আছে, সেই উত্তরগুলোকে তোমরা একটু সবাই পজিটিভলি একটু দেওয়ার চেষ্টা করো। এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতক্ষণ ধরে যেগুলো পড়লে সেই পড়াটা তোমার অনেকটা কাজে লেগে যাবে। এমবি কোচিং ক্লাসের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই এমসিকিউগুলোকে নিয়ে আলোচনা করব। তাই আবারও বলছি, চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।